আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম সালাম। সবাইকে কেমন আছেন? বিজয় দিবসের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? এই তো ভাই আছি মোটামুটি। আজকে বিজয় তো আমাদের দিবসের শুভেচ্ছা সবাইকে। বিজয় দিবসের সব শুভেচ্ছাটাই। জি আল্লাহ, ভাই। একটা বাচ্চা গাড়ির নিচে পড়ছে। ওকে, তো তাহলে আজকের যে টপিক সেটা হচ্ছে হ্যাকিং ওয়েব সার্ভার বা ওয়েব টেকনোলজির উপরে টোটাল হইতেছে আমাদের তিনটা মতো মডিউল আছে। প্রথম মডিউলটা হলো হ্যাকিং ওয়েব সার্ভার, পরের মডিউলটা হলো হ্যাকিং ওয়েব অ্যাপ্লিকেশন এবং শেষের মডিউলটা হলো এসকিউএল ইনজেকশন। তো এসকিউএল ইনজেকশন পড়ে ইয়া করার আগ দিয়ে আপনারা একটু ডিবিএমএস সিস্টেমের হালকা একটু ধারণা নিয়ে আসবেন। হ্যাঁ, আমি আগের থেকে বলে রাখলাম যে হালকা একটু ধারণা নিবেন। অনলাইনে ঘেটে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কিভাবে কাজ করে কিংবা ডাটাবেস কিভাবে কাজ করে, যাদের আইডিয়া নেই তারা হয়তো বুঝতে পারবে। এখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে হয়তো অনেকেই কাজ করতেন, যেমন হইতেছে আব্দুল আল মাসুদ স্যার, আপনি তো মনে হয় অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট নিয়ে মনে কাজ করেছেন, তাই না? জি স্যার। আচ্ছা, তার মানে ডাটাবেস ডেভেলপমেন্ট নিয়ে ডাটাবেস নিয়ে আপনার আইডিয়া আছে অলরেডি। ডাটাবেজ বলতে গেলে ওইরকম আপনার ইয়ে আছে, রিসাইকেলার ভিউ, তারপর গ্রিড ভিউ। না না, ওইসব কিছু না, রিলেশনাল ডাটাবেস লাইক ওয়ান টু ওয়ান রিলেশন, ওয়ান টু ম্যান রিলেশন, এইগুলা আর কি। হ্যাঁ, তাহলে ওইটা ওইভাবে করা হয় না আর কি। আচ্ছা ঠিক আছে, ব্যাপার না। তো সিনহেনের আছে নাকি? সিনহেন? জি ভাইয়া, না আমার ডাটাবেস নিয়ে কোনো কাজ করার এক্সপিরিয়েন্স নেই। না, কাজ করার দরকার নাই, ডাটাবেস কিভাবে তৈরি হয়েছে সেগুলো জি, নিয়ে। এটা তো জি বেসিকটা তো আইডিয়া আছে। ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, ওয়ান টু ম্যানি, এগুলো তো বুঝেন নাকি? জি জি জি, বুঝি আচ্ছা এগুলা। আচ্ছা, ঠিক আছে, ওকে। ওই তো জি আছি আমরা এখানে, কম বেশি বুঝি। তো যারা বুঝি তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আমি সবাইকে সবারই উপর দায়িত্ব দিচ্ছি, যারা বুঝি রিলেভেন্ট কিছু ইউটিউব ভিডিও আমরা যেন একটু গ্রুপে পোস্ট করে দিবেন ডাটাবেস সিস্টেম সম্বন্ধে জানার জন্য। এটা এই উইকে দিয়ে দিবেন, কারণ নেক্সট উইকে আমি ওয়েব অ্যাপ্লিকেশন আর এসকিউএল ইনজেকশন নিয়ে পড়াশোনা করবো। তো এই উইকে দিবেন, তাহলে আমার ওই ক্লাসে আমি একটু ডাটাবেস বুঝাই, কিন্তু বেশি দূর আমি বুঝাবো না। হ্যাঁ, যাতে আমি ডিরেক্টলি আমি স্কুল ইনজেকশনে যেন চলে যেতে পারি সেই জন্য। তো যাই হোক, কথা এখন না বাড়িয়ে আমি আগিয়ে যাচ্ছি। তো আজ আপনাদের মনে হয় ব্যাচ নাম্বারটা মনে হয় ভুল দিছি, এটা 2203 যা হবে। আছে আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এখন এটা 2203 হবে। তো সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ওয়েব টেকনোলজির উপরে মেহেদী স্যার কি কোনো লেকচার নিয়েছিল? লেকচার নেয়নি মনে হয়, না? সম্ভবত আমার নেয়নি। আপনাদের হওয়ার কি মনে কথা পড়ে? না। না না, এটা হওয়ার কথা না। তো যাই হোক, ওটা আমরা পরে অ্যাডিশন করছিলাম। তো সমস্যা নাই, আমি নর্মাল ওই লেকচারের কিছু অংশ এখানে আছে যেগুলো আমাদের স্পেশালি দরকার, সেইগুলো নিয়ে আমি কথাবার্তা বলি। তো সর্বপ্রথম ওয়েব সার্ভারের সিকিউরিটি নিয়ে কথাবার্তা বলার আগে আমাদেরকে একটা বেসিক জিনিসটাকে জানতে হবে, সেটা হচ্ছে ওয়েব সার্ভার জিনিসটা আসলে কি। এটা খায় না মাথায় দেয়। হ্যাঁ, তো এখন এই ওয়েব সার্ভারে জিনিসটা হচ্ছে কি, ওয়েব সার্ভার হচ্ছে এমন একটা সফটওয়্যার যেই জিনিসটা ব্যবহার করা হয় হচ্ছে কি ইন্টারনেটের মাধ্যমে। আপনি যদি কোনো একটা সার্ভিসকে একটা স্পেশাল প্রোটোকলের মাধ্যমে আপনি যদি কোনো একটা সার্ভারে রিমোটলি কোনো কিছু ফাইলকে রিকোয়েস্ট করেন, তাহলে সে আপনাকে সুন্দর করে ফাইলটা আপনাকে সার্ভ করবে। সেটা হচ্ছে আমার ওয়েব সার্ভার। যে প্রোটোকলটাতে করা হয় সেই প্রোটোকলটার নাম হইতেছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, সংক্ষেপে বলা হয় এইচটিটিপি। যে জিনিসটা চলে কিন্তু আমাদের 80 পোর্টে চলে। আর এইটারে আর একটা ভার্সন আছে, সেটা নিয়ে আমরা একটু পরেই কথা বলবো। আর এই যে সার্ভারটা যেটা যেটা কিনা সবার ইন্টারনেটে সবার সাথে কানেক্টেড, ইন্টারনেটের আর একটা ভার্সনে আসলে তারা ব্যবহার করে। ভার্সন বলতে কি, মানে আর একটা সাইবার স্পেস অকুপাই করে থাকে, সেটা ধরা হয় সবচেয়ে লার্জেস্ট সাইবার স্পেস, তার নাম হইতেছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সংক্ষেপে বলা হয় WWW। আর এইটা হচ্ছে কি, সার্ভারের কাজ হচ্ছে কি, আমাদের একটা ওয়েব ক্লায়েন্ট থাকে, সেই ক্লায়েন্টকে আমরা বলি হচ্ছে ওয়েব ব্রাউজার। এই ব্রাউজারতে যখন আমরা একটা পেজ বা একটা সার্ভিসকে আমরা 80 পোর্টে আমরা যখন রিকোয়েস্ট করি, তখন সেখানে তার সার্ভার থেকে ওই পেজটা আমাদের চোখের সামনে দেখাই। ফর এক্সাম্পল, আমরা কিন্তু গুগল ড্রাইভে আমি গুগল স্লাইড আমি আপনাদেরকে দেখাইতাম, তাই না? তো এখন সেখানে কি হয়, সেখানে হচ্ছে কি আমি গুগলের সার্ভারটা হচ্ছে ওয়েব সার্ভার, এবং আমি আমার কম্পিউটার ব্রাউজার দিয়ে আমি তাকে সেখানে রিকোয়েস্ট পাঠাই, এবং রিকোয়েস্ট পাঠাই সেইখান থেকে আমি তার সার্ভিসটাকে নিয়ে
আমি হচ্ছে আমার ব্রাউজার সুন্দর করে আমার এখানে রেন্ডার হয়। আর এই জিনিসটা যে সুন্দর করে রেন্ডার হয়, এই রেন্ডারটা হওয়ার পরে সেখানে কি HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট এই তিনটি ল্যাঙ্গুয়েজের কম্বিনেশনে অনেক সুন্দর একটা ইন্টারফেস আছে, যে জিনিসটা দেখলে আমাদের আসলে চোখ আর মন দুটাই জুড়িয়ে যায়, তাই না? তো ওইটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন, ওইটা নিয়ে আমরা পরে কথা বলবো, আপাতত সার্ভার নিয়ে আগে কথাবার্তা বলি। তো ওয়েব সার্ভারে কিছু সিকিউরিটি ইস্যুস গুলো আছে, যেমন হচ্ছে কি এই সার্ভারে বেসিক্যালি এটা কিন্তু একটা সফটওয়্যার, আমি কিন্তু অ্যাপ্লিকেশনস এর কথা বলতেছি না, সফটওয়্যারের কথা বলতেছি। তো সফটওয়্যারের ভিতরে ইউজুয়ালি হয় কি যে যদি সিকিউরিটি মিসকনফিগারেশন থাকে, অথবা যে সফটওয়্যার গুলো ব্যবহার করছে আমাদের ওয়েব সার্ভিস গুলোকে প্রোভাইড করার জন্য, সেইখানে যদি কোনো ভালনারেবিলিটি থেকে থাকে, সেগুলোকে কিন্তু এক্সপ্লয়েট করা সম্ভব। অর্থাৎ নেটওয়ার্ক লেভেলে অথবা ওএস লেভেলে যদি কোনো ভালনারেবিলিটি থেকে থাকে, তাহলে সেখান থেকে হচ্ছে সেটাকে এক্সপ্লয়েট করে হয়তো বা সেখান থেকে কন্ট্রোল নেওয়া পসিবল। আমরা সেটা দেখবো এখানে আজকে ডেমনস্ট্রেশন একটা। তো এটা হচ্ছে কি যে এমন হতে পারে যে আপনি ফায়ারওয়াল কিংবা আইডিএস এর পিছেও কিন্তু ওয়েব সার্ভারকে রাখা হয়েছে, কিন্তু সেইগুলো যদি ঠিকমতো কনফিগার করা না থাকে, অথবা ওই সফটওয়্যারগুলির মধ্যে যদি কোনো ভালনারেবিলিটি থেকে থাকে, সেগুলোকেও কিন্তু এক্সপ্লয়েট করে এই ওয়েব সার্ভারকে অ্যাক্সেস নেওয়া বা এর অ্যাডভান্টেজ নেওয়া কিন্তু সম্ভব। তো ওয়েব সার্ভার আসলে কোন কোন ক্ষেত্রে কম্প্রোমাইজ হতে পারে, সেই অংশগুলো আমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করব, কারণ দেখা যাচ্ছে কি যে পরবর্তীতে আমাদের যে সিকিউরিটির উপরে যে রিসার্চ, আমি কিভাবে কোন কোন ফ্যাক্টর দিয়ে আমি আসলে আক্রমণ করতে পারি, সেই জিনিসগুলো আমাদের প্ল্যানিং করতে এবং হয়তো ঘাটাঘাটি করতে আমাদের সুবিধা হবে। সর্বপ্রথম যেটা থাকে সেটা হইতেছে ইমপ্রপার ফাইল এবং ডিরেক্টরি পারমিশন। অর্থাৎ যখন ওয়েব সার্ভার করা হয়, কনফিগার করা হয়, তখন কিন্তু আপনারা যে ওয়েব পেজগুলো দেখেন, সেটা HTML হতে পারে, PHP হতে পারে, কিংবা ASPX হতে পারে, JPX হতে পারে, যেটাই হোক না কেন, আপনার সবগুলো ফাইল কিন্তু সেখানে কিন্তু পারমিশন দেওয়া থাকে না। কিছু কিছু ফাইলগুলো আছে যেগুলা ওয়েব সার্ভারে থাকে, এমনকি যে ওয়েবসাইটের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টেই হয়তো আছে, কিন্তু আপনি নাই, কি বলে, আপনার এখানে শো করতেছে না। এখন এরকম টাইপের ফাইলগুলো দেখা যাচ্ছে কি যে অনেক সময় পাসওয়ার্ড থেকে থাকে, লুকান্ত পাসওয়ার্ড থেকে থাকে, কিংবা দেখা যাচ্ছে কি যে লুকানো কোনো সার্ভারে ইনফরমেশন থেকে থাকে, যেটার মাধ্যমে হয়তো সার্ভারে রিমোটলি অ্যাক্সেস নেওয়া যাবে, অথবা কোনো একটা ভালনারেবিলিটিকে আক্রমণ করা যাবে। এই জিনিসটা দেখা যাচ্ছে কি যে আছে পারমিশন নাই, কিন্তু ভুলে দেখাতে পারমিশন দিয়ে দেওয়া হয়েছে, তাহলে কিন্তু অন্যান্য যেগুলো যে ফাইলগুলোকে অ্যাক্সেস নেওয়ার মতো, ওই ফাইলেও কিন্তু ওই ফাইলেও অ্যাক্সেস থাকবে, এবং ওয়েব ব্রাউজার দিয়ে ফাইলটিকেও কিন্তু দেখা যাবে। তো এটা হচ্ছে ইমপ্রপার ফাইল এবং ডিরেক্টরি পারমিশন। পরেরটা হচ্ছে কি সার্ভার ইনস্টলেশন উইথ ডিফল্ট সেটিংস। এটা একটা প্র্যাকটিস ছিল, সেটা হচ্ছে কি যে যখন সার্ভারকে ইনস্টল করা হলো, ফর এক্সাম্পল যাচ্ছে MySQL সার্ভারকে ইনস্টল করা হলো শুধুমাত্র ডাটাবেস সাপোর্ট দেওয়ার জন্য। এখন MySQL সার্ভারকে যে পোর্টটা চলে, সেই পোর্ট হচ্ছে 3306 নম্বর পোর্টে। এই 3306 নম্বর পোর্টেও দেখা যাচ্ছে কি যে যদি ওই বাই ডিফল্ট যদি কেউ সেটিংস এর সময়, ইনস্টল করার সময় যে সেটিংস এর দিয়ে রাখছে, ওই সেটিংসে কেউ যদি এখন ওইভাবে চালায় রেখে দেয়, তাহলে কিন্তু ডিফল্ট সেটিংস হিসাবে কেউ যদি রিমোট অ্যাক্সেস দিতে চায়, তাহলে কিন্তু সেখানে সে রিমোট অ্যাক্সেস নিয়ে ফেলতে পারবে। এখন অবশ্যই নিয়ম হচ্ছে কি যে এটা ইনস্টল করার সময় এটাকে পাসওয়ার্ড দিতে হবে, এবং পাসওয়ার্ড দিয়ে এটাকে এমন পাসওয়ার্ড দিব যাতে সহজে এটাকে ব্রেক না করা যায়, এবং মাঝে মাঝে এটাকে চেঞ্জও করতে হবে। এরপরে হচ্ছে এনাবেলিং আননেসেসারি সার্ভিসেস ইনক্লুডিং কন্টেন্ট ম্যানেজমেন্ট এবং রিমোট অ্যাডমিনিস্ট্রেশন। দ্যাট মিনস হচ্ছে যে অনেক সময় কিছু সার্ভিস আছে, যেমন উইন্ডোজ সার্ভারগুলোতে বেশি দেখা যায়, সেটা হচ্ছে কি উইন্ডোজের রিমোট ডেস্কটপটা মোস্ট অফ টাইমে দেখা যাচ্ছে অন করা থাকে। এটার নিয়ম হচ্ছে যে আপনি যখন কাজ শেষ হয়ে যাবে, বা অন্য কোনো কাজে আপনার আর এটা লাগতেছে না, ফ্রিকোয়েন্ট ইউজ করা হচ্ছে না, তখন আপনাকে এই জিনিসটাকে শাটডাউন করে দিতে পারলে ভালো হয়। এছাড়াও আদার্স আরো কিছু সার্ভিসেস গুলো আছে, সেটা হচ্ছে ওয়েব সার্ভারে ইনজিনিক্স হতে পারে, অ্যাপাচি হতে পারে, সেখানে কিন্তু ডিফল্ট কনফিগারেশন পেজ বা ডিফল্ট এরর পেজ অনেক সময় থাকে। তো এই জিনিসগুলো কিন্তু আসলে বন্ধ করে দেওয়ার নিয়ম আর কি, মানে রিমুভ করে দেওয়ার নিয়ম, অথবা পারমিশন থেকে বের করে নিয়ে আসার নিয়ম, যাতে সার্ভারে থাকলেও যেন আমাকে ওয়েব সার্ভিসের মাধ্যমে শো না করে। সিকিউরিটি কনফ্লিক্ট উইথ বিজনেস ইজ অফ ইউজ কেস। সেটা হচ্ছে কি অনেক সময় কোন একটা সিকিউরিটি, কোন একটা সফটওয়্যারের হোক বা সার্ভারের হোক, সেই সার্ভিসের যাতে কোন একটা সিকিউরিটি সিস্টেম সেখানে আছে। ফর এক্সাম্পল আমাকে যতবার লগ ইন করতে হচ্ছে বা কাজ করতে হচ্ছে, আমার একবার করে এটিপি আসতেছে আমার ইমেলে, এবং ওই ওটিপি আমি হচ্ছে ওই ওখানে সাবমিট করার পরে আমার অ্যাক্সেস করতে দিচ্ছে। এটা কিন্তু অবশ্যই একটা গুড সিকিউরিটি ফিচার, কিন্তু বারবার আমাকে এখন কাজ করতে হচ্ছে বলে আমি বারবার ওটিপি পাচ্ছি, আমার কাজ করতে হ্যাম্পার হচ্ছে, ঝামেলা হচ্ছে, আমি এই জন্য ওটিপিটাকেই বন্ধ করে রাখলাম।
তাহলে কি হলো, আমার তাহলে সিকিউরিটি যে 2 ফ্যাক্টর দেওয়া ছিল সেই 2 ফ্যাক্টর থেকে কিন্তু আমি নিজেকে সরাই ফেললাম, এবং আলটিমেটলি কিন্তু এটা একটা সিকিউরিটি ফ্ল তৈরি হলো। তো এই জন্য এই জিনিসটার জন্য কিন্তু কম্প্রোমাইজ হতে পারে। নেক্সট হচ্ছে ল্যাক অফ প্রপার সিকিউরিটি পলিসি, প্রসিজার এবং মেইনটেনেন্স। আমি একটাকে মেনশন করেছিলাম যে যেভাবে সিকিউরিটি দেওয়ার নিয়ম আমাকে আপডেট করতে হবে, প্যাচ করতে হবে, সেই জিনিসগুলো যদি আমি ঠিকমতো না করি, হ্যাঁ, যেভাবে যে সিকিউরিটি ইস্যুগুলোকে আমার ফলো করে বা সিকিউরিটি পলিসিগুলোকে ফলো করে আমার পুরো জিনিসটাকে কনফিগার করা দরকার ছিল, সেগুলোকে ফলো না করে আমি আমার মতো করে ফলো করে গেলাম যাতে সহজে করা যায়, তাহলেও কিন্তু জিনিসটা কিন্তু কম্প্রোমাইজ হতে পারে। নেক্সট হচ্ছে ইমপ্রপার অথেন্টিকেশন উইথ এক্সটার্নাল সিস্টেম। যদি কোনো এক্সটার্নাল সিস্টেম থেকে যদি অথেন্টিকেট করা হয় এবং সেটা কমপ্লিট অথেন্টিকেশন সিস্টেমের মধ্যে না পড়ে, তাহলে কিন্তু ঝামেলা কিন্তু হইতে পারে। আবার আরেকটা আছে কি যে ডিফল্ট অ্যাকাউন্ট। তার মানে হচ্ছে যে আমরা অনেক সময় যে কি ওই মাইস্কুল সার্ভারের কথা বললাম, একটা কমন প্র্যাকটিস ছিল হচ্ছে কি যে সেখানে পাসওয়ার্ড না দিয়েই মানুষ হইতেছে আগে ইয়া করতো, ওই এটাকে ইনস্টল করতো। কি জন্য? কারণ ডেভেলপমেন্ট করতেছি, আমি আগে এটাকে ঠিক করিনি, আমি সবকিছু ঠিক করলাম, একটা জায়গায় বাগ পাইছিলাম, সেই বাগ ফিক্স করতে করতে আমার জীবন বেড়ে গেছে। যাওয়ার পরে আমি এখন ভুলেই গেছি যে আমাদের ডাটাবেস সিস্টেমে যে আমি নো পাসওয়ার্ড দিয়ে কনফিগার করে ফেলছি, ডিফল্ট অ্যাকাউন্ট দিয়ে কনফিগার করে ফেলছি। এই জিনিসটা আমার মনে নাই, আমি অ্যাকাউন্ট চেঞ্জ করি না এবং পরবর্তী সময়ে এটাকে আক্রমণ করে এটাকে কম্প্রোমাইজ করে দেওয়া হলো। নেক্সট যেটা পয়েন্ট যেটা সেটা হচ্ছে কি আননেসেসারি ডিফল্ট ব্যাকআপ ও স্যাম্পল ফাইলস। একটু আগে ওই যে ফাইলে এখানে এই যে এনাবেলিং আননেসেসারি সার্ভিসের সময় আমি কথা বলছিলাম যে কিছু ডিফল্ট ফাইল থাকে, সেগুলোকেও দেখা যাচ্ছে কি পারমিশন দিয়ে দেওয়া হয়েছে এবং সেগুলা এখন থেকে দেখা যাচ্ছে। এগুলাকে কিন্তু হয় আপনাকে সরাই ফেলতে হবে অথবা ঠিক মতো পারমিশন সেট করতে হবে। এরপর হচ্ছে কনফিগারেশন ইন দ্য ওয়েব সার্ভার, অপারেটিং সিস্টেম এবং নেটওয়ার্ক। ঠিক সেম কেস, যে ডিফল্ট সেটিং গুলো আছে সেগুলোকে দেখা যাচ্ছে কি যে হয় ঠিক করিনি অথবা কনফিগার করা হয়েছে কিন্তু এমন ভাবে কনফিগার করা হয়েছে যে অন্য জায়গায় সিকিউরিটি ফ্ল দেখা যাচ্ছে কি যে আমি কনফিগার করতে করতে আমি ইয়া করেছি, আমার এসএসএস পোর্টকে আমি সিকিউর করেছি, সিকিউর, আমি পাসওয়ার্ডটা সিকিউর করেছি, কিন্তু আমি দেখা যাচ্ছে কি ওকে 22 নাম্বার পোর্ট থেকে সরিয়ে দিয়ে আমি অন্য একটা পোর্টে দিয়েছি, সেই পোর্টটা দেখা যাচ্ছে অলরেডি আগের থেকে অকুপাইড ছিল, পরে সার্ভারটা ডাউন হয়ে গেছে, আমি পরবর্তীতে আর সেই সার্ভিসে দেখা যাচ্ছে লগ ইন করতে পারতেছি না, এমন একটা অবস্থা হতে পারে। লিনাক্স সার্ভারের ক্ষেত্রে এই জিনিসটা অনেক একটা কমন একটা ফ্যাক্টর থাকে। এরপরে হচ্ছে কি যে একটা এই যে প্যাচিং এর কথা বলছিলাম, তার মিনস হচ্ছে সফটওয়্যার সার্ভারে যদি কোনো বাগ থেকে থাকে, অপারেটিং সিস্টেম বা ওয়েব অ্যাপ্লিকেশন যদি কোনো বাগ থেকে থাকে, সে বাগকে কিন্তু ব্যবহার করে কিন্তু সার্ভারে অ্যাক্সেস নেওয়া সম্ভব। ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিং এর সময় আমরা এরকম একটা সফটওয়্যারের বাগ আমরা এক্সপ্লয়েট করব যেখানে ডিরেক্টলি ওই আপনার অপারেটিং সিস্টেম লেভেলের কমান্ড গুলাকে এক্সিকিউশন দেওয়া সম্ভব ছিল। আচ্ছা, এরপরে হচ্ছে মিসকনফিগারড এসএসএল সার্টিফিকেট এবং এনক্রিপশন সেটিংস। দ্যাট মিন্স হচ্ছে যে আপনি এমন একটা এসএসএল সার্টিফিকেট ব্যবহার করলেন যার আসলে এনক্রিপশন সেটিংস এর প্রবলেম আছে, যেটা সহজে হয়তো কম্প্রোমাইজ করা যায়, অথবা আপনি এমন ভাবে কনফিগার করছেন যে আপনার মনে করেন যে ডোমেন নেম দিচ্ছেন যে creativeitinstitute.com, এখানে আপনি এসএসএল লাগায় রাখছেন, কিন্তু আপনি এটার আন্ডারে আরেকটা আপনি সিস্টেম তৈরি করছেন যার নাম হইতেছে যে employee.creativeitinstitute.com। এখন এটা আর একটা সেকেন্ডারি সার্ভিস, কিন্তু এই সার্ভিসে আপনি এসএসএল লাগাইতে পারেন নাই, এবং এসএসএল না লাগানোর জন্য কি হয়েছে যে লগ ইন পাসওয়ার্ড যখন কেউ এটাকে ওই পোর্টালে ঢুকতেছে তখনই দেখা যাচ্ছে কি তার পাসওয়ার্ডটাকে ডিরেক্টলি স্নিচিং করে বের করে নেওয়া যাচ্ছে। তাহলে কি হলো, এটা হচ্ছে মিসকনফিগার্ড এসএসএল সার্টিফিকেট। ওই এমন সার্টিফিকেট দেওয়া হয়েছে সেই জিনিসটাকে কাভার করা হয় না, একটা কাভার্ড করার মতো একটা সার্টিফিকেট ইউজ করতে হবে যেটা কিনা ওয়াইল্ড কার্ড এসএসএল মাস্ক বলে বা ওয়াইল্ড কার্ড এসএসএল সার্টিফিকেট বলে। তো এরপরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অর ডিবাগিং ফাংশন দ্যাট আর এনাবেলড অর অ্যাক্সেসেবল অন ওয়েব সার্ভিস। এর হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল অর ডিবাগিং কিছু ফাংশন থাকে যেগুলো এনেবল করা থাকলে কিন্তু ওয়েব সার্ভারে অ্যাক্সেস নেওয়া সম্ভব হয়ে থাকে। হ্যাঁ, সফটওয়্যারের ক্ষেত্রে যারা এখানে সফটওয়্যার ডেভেলপমেন্টে আছে তারা মনে হয় ডিবাগিং অপশনটা জানি, এটাকে অবশ্যই কিন্তু ডিসেবল করে তারপরে প্রোডাকশন লেভেলে দিতে হয়, এটা কিন্তু নিয়ম। কারণ ডিবাগিং অন করা থাকলে ওই ওয়েব সার্ভার দিয়েই অথবা ওয়েব ব্রাউজার দিয়ে দেখা যাচ্ছে কেমন কিছু ইনফরমেশন দেখা যেতে পারে যে ইনফরমেশন গুলো সহজে একটা মানুষের দেখতে পাওয়া উচিত না। এবং অবশ্যই হচ্ছে কি যে এই যে ইউজ অফ সেলফ সাইন সার্টিফিকেট এন্ড ডিফল্ট সার্টিফিকেট, অনেকের একটা ইয়া থাকে, টেন্ডেন্সি থাকে যে কিছু সেলফ সাইন সার্টিফিকেট বা কিছু ডিফল্ট সার্টিফিকেট পাওয়া যায় যে এসএসএল সার্টিফিকেট লাগবে, আমার এখানে দেখাচ্ছে যে নট সিকিউর, আমি এখানে এসএসএল সার্টিফিকেটটা দিয়ে দিই। তো দিয়ে দেওয়ার জন্য কি হলো যে আমি ডিফল্ট সার্টিফিকেট দিলাম, এটা অনেকের কাছে আছে, এটা হয়তো ডিক্রিপ্ট করার অপশন আছে, তো ওইখান থেকে নিয়ে একজন ডিক্রিপ্ট করে ফেললো। তো
তো এই সমস্ত মেজর রিজনে কিন্তু আসলে ওয়েব সার্ভার কিন্তু কম্প্রোমাইজ করা সম্ভব। তো এই ওয়েব সার্ভার কম্প্রোমাইজ করার কিছু বিষয়গুলো হচ্ছে আমরা একটু দেখবো, কিছু অ্যাপ্রোচ এখানে আছে। সেখানে ইনফরমেশন গ্যাদারিং থেকে শুরু করে ওয়েব সার্ভার ফুটপ্রিন্টিং, সার্ভারকে মিরর করা, ওয়েবসাইটকে মিরর করা, কিছু ভালনারেবিলিটিকে স্ক্যান করা, ওয়েব সার্ভারের পাসওয়ার্ডকে হয়তো ক্র্যাক করা, এবং সেই সাথে হচ্ছে কি সার্ভার এক্সপ্লয়টেশনেরও হচ্ছে কিছু ইয়া থাকে আর কি, সার্ভিস কিছু আছে, সেই সার্ভিস এক্সপ্লয়টেশন গুলো দেখা যাচ্ছে থাকে। তো একটা একটা করে দেখে ফেলি। সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং। আমরা অলরেডি ওয়েব সার্ভার রিলেটেড কিছু ইনফরমেশন গ্যাদারিং নিয়ে আমরা কাজ করে ফেলছি, কথা বলছি সেটা নিয়ে। এটা নিয়ে আমাদের এত বেশি ডিসকাস করার কিছু নাই। বেসিক্যালি হচ্ছে কি আমাদের এই সিলেবাস এইভাবে দেওয়া, তো তো এই জন্য টপিকটাকে না আনলেই না। তো এখানে কি বলে, আমার এই ইনফরমেশন গ্যাদারিং এ যে টুলগুলো নিয়ে আমি কাজ করেছি সেই টুলগুলোর একটা দেখতে পাচ্ছি হুইজ। তো হুইজ নিয়ে তো আমাদের মোটামুটি সবার আইডিয়া আছে তো নাকি? আমরা হুইজ দিয়ে কি করছিলাম, কে কে বলতে পারবেন বলেন? কুইজ দিয়ে ডোমেনের ব্যাপারে ইনফরমেশন ব্যবহার বাই করছিলাম, ওয়েবসাইটে সমস্ত তথ্য আর কি। ওয়েবসাইটের সমস্ত তথ্য। সমস্ত আইপি তথ্য হবে, হ্যাঁ? সমস্ত তথ্য বলতে কি হুইজ দিয়ে সমস্ত তথ্য? আমাকে একটু প্রিসাইজ বলেন, হুইজ দিয়ে কি করে? আইপি অ্যাড্রেস, ডোমেনের তারপর রেজিস্টার, তারপর হচ্ছে আপনার ওই ডোমেনের সার্ভারের আইপি অ্যাড্রেস, তারপর হচ্ছে আপনার কবে রেজিস্টার করা হয়েছে, কবে হ্যাঁ, নাগাদ আছে, এক্স্যাক্টলি সর্বশেষ হাল এক্স্যাক্টলি। নাগাদ করা হয়েছে। ডোমেনের ডোমেনের রেজিস্ট্রেশন রিলেটেড যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আমরা হুইজ দিয়ে করতে পারি, রাইট? আচ্ছা, তো এখন এইখানে ওই রোবটস ডট টিএক্সটি নামে আর একটা ইয়ে আছে, এইটা নিয়ে মনে হয় আমরা দেখি নাই, দেখছিলাম কিনা মনে নাই। ইনফরমেশন গ্যাদারিং এ দেখি নাই। ছোট্ট একটু ডিসকাশন থাকার কথা হয়তো বা ছিল, হ্যাঁ, ঠিক ছোট্ট আছে? একটা, এটার মধ্যে সম্ভবত বলছিলেন যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ফাইল টাইল কিছু একটা থাকে, ইম্পর্টেন্ট একটা ইয়ে। ইম্পর্টেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ফাইল থাকে, বেসিক্যালি অ্যাডমিনিস্ট্রেটিভ ফাইল থাকে না। আপনার গুগল বা গুগলের মতো যে সাইট গুলো আছে, যারা হইতেছে ওয়েবসাইটকে স্ক্র্যাপিং করে করে হইতেছে বিভিন্ন রকমের ইনফরমেশন তাদের ইন্ডেক্সে নিয়ে আসে। ইন্ডেক্স মানে বুঝছেন? মনে করেন যে আমি সার্চ দিব হইতেছে ওয়াইফাই হ্যাকিং লিখে সার্চ দিলাম গুগলে। ওয়াইফাই হ্যাকিং লিখে সার্চ দেওয়ার পরে দেখছেন এই যে একটা ওয়েবসাইট আসছে, হাউ টু হ্যাক ওয়াইফাই পাসওয়ার্ড, টেক guru99.com, ঠিক আছে? আবার এখানে ইউটিউবের কিছু ভিডিও আছে, আবার জাভা পয়েন্ট আছে, পিসি ম্যাগ আছে, ফ্রি কোড ডট কম, ফ্রি কোড ক্যাম্প আছে। এই টাইপের যে সব ওয়েবসাইট গুলো আছে সেইখানে দেখেন ভিতরে কিছু কথাবার্তাও কিন্তু এখানে কিন্তু আছে। এই ইনফরমেশন গুলা কোথায় আগের থেকে কিন্তু গুগলের কাছে দেওয়া থাকে। ডু নট থিঙ্ক যে আপনি এখন সার্চ করছেন এবং সার্চ করার জন্য আপনাকে এইখানে ইনফরমেশন গুলা তারা এই মুহূর্তে খুইজা ঘাইটা বাইর করে আপনাকে দেখাচ্ছে, এটা কিন্তু একদম ভুল কথা। এটা আসতেছে গুগলের ডেটাবেস থেকে। গুগলের ডেটাবেসে হিউজ পরিমাণ ডেটা তারা কালেক্ট করে রাখছে। আমার সার্চ যেখানে যেখানে ম্যাচ করছে ওই ডেটাগুলো দিয়ে খুব সে দ্রুত আমাদের সামনে এই সার্চ গুলাকে এই লিস্ট করে দেখাচ্ছে। এখন রোডস ডট টিএক্সটির কাহিনী কি? কাহিনী হচ্ছে কি যে কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলা ওই কোম্পানি পার্টিকুলারলি চায় না যে পাবলিকের সামনে এরকম সার্চ ইঞ্জিনের মধ্যে চলে আসুক, এটা কিন্তু তারা চায় না। ওটা ওয়েবসাইটে আছে, ওটার মধ্যে পারমিশনও দেওয়া আছে, কিন্তু ওই ওই ইয়াগুলা, ওই লিঙ্ক গুলা, হ্যাঁ, ওই লিঙ্ক গুলা বা ওই পেজ গুলা তারা চায় না যে মানুষের সামনে আসুক। সেইটার জন্য তারা কি করে, ওই একটা ওই ডোমেনের সাথে একটা ইয়া দেওয়া থাকে, আর কি বলে, একটা ইনস্ট্রাকশন মূলক একটা টেক্সট ফাইল দেওয়া থাকে যার নাম হইতেছে robots ডট টিএক্সটি। আমি মেগা কপ ওয়ানে কিন্তু রোবট ডট টিএক্সটি কিন্তু আমি পেয়েছিলাম। মেগা মেগা কর্প ওয়ান robots ডট টিএক্সটি, এই যে এটা আছে। এইখানে আমি স্ল্যাশ যদি robots ডট টিএক্সটি যদি দেই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এই যে এখানে কিছু ইনফরমেশন আমাকে কিন্তু দিয়ে রাখছে। তো এখানে অ্যালাউ যেগুলা, সেগুলো হচ্ছে যে আমি গুগলে সার্চ করলে আমাকে যেন যদি কোনোভাবে যদি সার্চটা মিলে যায় এদের সাথে, তাহলে কিন্তু আমি ডেফিনেটলি ইয়াটা দেখতে পাবো, কি বলে, আমার ইন্ডেক্সিং এটা আসবে। আর যদি আমার এখানে ডিসঅ্যালাউ করা থাকে তাহলে আমার যদি সার্চ মিলেও তারপরেও সে ওখান থেকে শো করবে না, কারণ গুগল কি ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এই পেজটা যেন গুগলের সার্চ ইঞ্জিনের আউটপুট হিসাবে এখানে না আসে। যদি কেউ ম্যানুয়ালি অ্যাক্সেস করতে চাইতে করতে পারবে, কিন্তু এই ইন্ডেক্সিংয়ে যেন সহজে না আসে। ইন্ডেক্সিং মানে বুঝছো তো, যে সার্চ রেজাল্টে যে একটার পর একটা সাইট যে সুন্দর করে লিস্ট করে 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 দেওয়া হয়েছে। নিজের কাছে একটা কপি গুগল রেখে দেয়, আমাদের হচ্ছে সার্চের সাথে মিললে সেখান থেকে তারপর ডাটা শো হ্যাঁ, করে। রাইট।
আচ্ছা নেটওয়ার্কের ঠিক সমস্যা। আছে। আচ্ছা, হ্যাঁ, তো এখন ওই কি বলে ওর নাম, তো এই যে রোবট ডট টিএক্সটি দেখলাম, আর গুগল হ্যাকিং টেকনিকে সেটা হচ্ছে কি আছে, যে যদি আমি দেখি যে ইন ইউআরএল, গুগল ডরকিং মনে আছে সবার? গুগল ডরকিং হ্যাঁ মনে করছিলাম আছে। নাকি সব ডাল ভাত করে খেয়ে বসে আছেন? না মনে ও, আছে। কিছু কিছু মনে আছে ভাইয়া। ওকে, কিছু কিছু মনে থাকলে হবে। আচ্ছা ঠিক আছে। রোবট ডট টিএক্সটি লিখে যদি আমি সার্চ দেই ইন টেক্সটে, তাহলে আমাকে সে, সরি ইন ইউআরএল, তাহলে সে আমাকে রোবট ডট টি আছে এমন কিছু ইউআরএল আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, তো আরো আমাকে সফটস্টিকেট যদি আমি সার্চ দিই, তাহলে আমি জিনিসগুলোকে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। এই যে উইকিপিডিয়ার জন্য রোবটস ডট টিএক্সটি আছে, দেখেন হিউজ পরিমাণ অ্যালাউ ডিসঅ্যালাউ অ্যালাউ ডিসঅ্যালাউ বহুত কিছু ওরা দিয়ে রাখছে উইকিপিডিয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা এখন কি বলে, এই জায়গাতে গুলোতে আমি মেগা কর্প ওয়ানে গিয়েছিলাম কেন, কারণ মেগা কর্প ওয়ানে হচ্ছে এই জায়গাগুলোতে ওই ইয়া কি বলে, দেখা যাচ্ছে এমন কিছু ইনফরমেশন থাকতে পারে যে ইনফরমেশন গুলো ডেভেলপার চায় না বা ওই কোম্পানি চায় না যে আমাদের চোখের সামনে এটা আসুক। তো খুবই স্বাভাবিক একটা জিনিস, যে জিনিসটা মানুষ আসলে লুকায় রাখতে চায় সেই জিনিসটাই কিন্তু আসলে হয়তোবা ইম্পর্টেন্ট হতে পারে, যেখানে হয়তোবা আমরা এমন কিছু ইনফরমেশন পাইতে পারি যে ইনফরমেশন গুলো আসলে পাইলে কোম্পানিকে হয়তোবা কোনো কোনোভাবে কোনো কোনো ওয়েতে হয়তোবা কাবু করা যাবে। হ্যাঁ, এরকম হয়তোবা কিছু ইনফরমেশন আসতে পারে, সেটা ইউজার নেম পাসওয়ার্ড হতে পারে, বা দেখা যাচ্ছে কি ইম্পর্টেন্ট সার্ভার ভার্সন টাইপের এই জিনিসগুলো হতে পারে, এরকম টাইপের জিনিসও হইতে পারে। তো এই জিনিসটা, এই রোবট ডট টিএক্সটি বাইর করার হচ্ছে কি একটা ওয়ে তো দেখলাম সহজে ওই সাইট দিয়ে করতে পারবো। আমি চাইলে আমার কালিনাক্স এর মাধ্যমে আমি টুলকে অটোমেটেড করেও কিন্তু এই জিনিসটা আনতে পারি। কিরকম সেটা আমরা দেখি। তো সেটা হচ্ছে কি, যে ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে কি যে ফার্স্ট অফ অল, আচ্ছা হুইজ যে কাইলিনাক্সে দেখা যায় এটা কি আমি ডিসকাস করছিলাম আমরা? হ্যাঁ করছিলেন। আচ্ছা মেগা কর ওয়ান ডট কম, জাস্ট আমি দেখাই দেওয়ার জন্য আমি এটা করলাম আর কি। তো ঠিক আছে, এই যে কে রেজিস্ট্রেশন করছে, কবে এটা আপডেট করা হয়েছে, ক্রিয়েট কবে করা হয়েছে, এক্সপায়ারি ডেট কবে, এই জিনিসগুলো এখানে আছে। সো অলরেডি আমরা জানি এটা নিয়ে, আমি এই জন্য বেশি ঘাটাঘাটি করলাম না। তো যেটা আমার দেখার দরকার সেটা হচ্ছে কি, এন ম্যাপ দিয়ে কিন্তু আরো কিছু জিনিস করা যায়। সেটা হচ্ছে আমি দেখতেছি এন ম্যাপ দিয়ে আমি দরকার পড়লে বড় যে বড়টি টিসিপি স্ক্যান দিলাম, টিসিপি স্ক্যান দিয়ে আমি আহ, যে পোর্টে আমি এটা চেক করতে চাই সেই পোর্টটা হচ্ছে 443। কেন 443? কারণ ওয়েবসাইট চলে হচ্ছে 80 পোর্টে, কিন্তু এই যে সিকিউর, যে এই যে কানেকশন ইজ সিকিউর এসএসএল সার্টিফিকেট যেটা, এটা চলে কিন্তু হইতেছে আপনার ইয়া পোর্টে, কি বলার নাম, 443 পোর্টে। হ্যাঁ, সিকিউর এসটিটিপি সিকিউর, বা সংক্ষেপে বলে এসটিটিপিএস। তো এটা চলে 443-তে, আমি 443 পোর্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আমার যে ইয়াটা আছে, কি বলে ওর নাম, এটা আমাদের যে মেগা কর্প, আমার ইয়া সাইট মেগা কর্প ওয়ান, হ্যাঁ মেগা কর্প ওয়ান দিকে আমি দিয়ে দেখি পাই কিনা, এটা পাই কিনা আমরা। তো এটার জন্য হচ্ছে কি আমাকে একটা স্ক্রিপ্ট চালাইতে হবে, এটা হইতেছে এন ম্যাপের জন্য, এটা সংক্ষেপে বলে, এগুলাকে সংক্ষেপে বলে হইতেছে এনএসই, এন ম্যাপ স্ক্রিপ্টিং ইঞ্জিন। তো এই স্ক্রিপ্টিং ইঞ্জিনের মাধ্যমে আমি যদি চাইলে কিছু অটোমেটেড স্ক্রিপ্ট আমি চাইলে চালাইতে পারি। তাহলে রোবটস ডট টিএক্সটি দেওয়ার পরে আমি এখানে www ডট মেগাকর্প ওয়ান ডট কম। আচ্ছা, সামহাটও এটা পাই নাই, মেগাকর্প এখানে তো আরো পাওয়া উচিত না, কারণ তো এটা তো চলতেছেই না।
বললাম না ওর এই রেকর্ডটা খোঁজে। আচ্ছা আমি facebook.com-এ চালাই দেখি তো কাজ হয় কিনা। facebook.com, www.facebook.com, এই যে ওর robots.txt এখানে হচ্ছে শো করতেছে। 24 ডিসঅ্যালাউ এন্ট্রি আছে, 15টা এখানে দেখাচ্ছে। এখানে এই যে স্ল্যাশ এজাক্স স্ল্যাশ এলবাউন্ডার পিএইচপি চেক পয়েন্ট কন্ট্রাক্ট ইম্পোর্টার্স ডায়ালগ ফিড ফাইল লোড ডট পিএইচপি, এই টাইপের ইনফরমেশন গুলো কিন্তু আমার ওখান থেকে ওইভাবে এই জিনিসটা আসতেছে। সো দুইটা ওয়েতেও আমি এই কাজটাকে করতে পারি। তো এখন নেক্সট হচ্ছে যেটা আমার ইয়েটা হয়ে গেল, নেক্সট হচ্ছে আমার ওয়েব সার্ভার ফুটপ্রিন্টিং। এই ওয়েব সার্ভার ফুটপ্রিন্টিং আমরা মাল্টিপল ইয়ার থেকে দেখবো আর কি, সিস্টেম থেকে দেখবো। তো ওয়েব সার্ভার ফুটপ্রিন্টিং এর কাজ হচ্ছে যে আমার যে ওয়েব সার্ভার চলতেছে যে সফটওয়্যারের মাধ্যমে, সেই সফটওয়্যার সম্বন্ধে বিভিন্ন রকমের ইনফরমেশন নেওয়া, এবং হোপফুলি আমি সেই সফটওয়্যার সম্বন্ধে ইনফরমেশন নিয়ে তার ভিতরকার যদি কোনো ইম্পর্টেন্ট সফটওয়্যার ফ্ল থেকে থাকে সেটাকে আইডেন্টিফাই করে সেখান থেকে আরো কিছু ইনফরমেশন হয়তো গ্যাদার করার চেষ্টা করতে আমরা পারি। তো আমরা যদি একটু ডেমো দেখি, ওয়েব সার্ভার ফুটপ্রিন্টিং এর জন্য বেশ কয়েকটা কিন্তু সার্ভিস রয়েছে। তার মধ্যে অলরেডি একটা সার্ভিস আমরা দেখে ফেলছি, তার নাম হইতেছে নেটক্রাফট। তো নেটক্রাফটের সার্ভিসটা যদি আমি আরেকবার যদি আমি আপনার সামনে একটু দেখতে চাই নেটক্রাফট সার্ভিসটা কেমন ছিল, তাহলে এই সার্ভিসের ইয়া হচ্ছে কি যে সাইট রিপোর্ট। এই নেটক্রাফের অরিজিনাল ওয়েবসাইটে ঢুকছেন কে কে? আমি তো একটা সাবডোমেনে ঢুকে আপনাদেরকে নেটক্রাফের একটা সিলেক্টিভ সার্ভিস দেখাই, বাট টোটাল সার্ভিস দেখছেন কে? কেউ দেখছিলেন? না ভাইয়া, দেখি নাই। আচ্ছা, কখনো দেখেননি? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, megacorp1.com। এই যে আমরা সার্চ দেই এটাও কিন্তু গুগলের মতোই কিন্তু কাজ করে। আমরা যে সার্চ দেই এটা এমন না যে ওরা আমি সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা ওই সফটওয়্যার থেকে কি বলে ওই যে টার্গেট থেকে তারা ইনফরমেশন নিয়ে আমাদের হাতে দিয়ে দিচ্ছে, ব্যাপারটা কিন্তু তা না। ওরা অনেকদিন আগেই এই জিনিসটা নিয়ে রাখছে, আমাদের জাস্ট যেহেতু সার্চ করেছি ও জাস্ট সার্চ থেকে এসে দেখিয়ে দিচ্ছে। ওদের আন্ডারলিং টেকনোলজিতে হিউজ পরিমাণ কিন্তু এরকম ডাটা কি বলে ওয়েব স্ক্র্যাপিং টুল থাকে যেখান থেকে সমস্ত রকমের ইনফরমেশন তারা তাদের নিজের ডাটাবেস আগে থেকেই নিয়ে রেখে দেয়। আর ওদের কাছে তো ব্যবসা এটা, তাই না? আমরা যেমন নেটক্রাফটে আসতেছি কিছু সিলেক্টিভ সার্ভিস বা কিছু সিলেক্টিভ টাইপের ইনফরমেশনকে ওই সার্ভিস সম্বন্ধে দেখার জন্য ওই ইনফরমেশন গুলো যেন সহজে আমরা দেখতে পাই, খুব কম সময় চট করে দেখতে পাই, যেন আগের থেকে ওরা ডাটাটা নিয়ে রেখে দিল। এবং এটার জন্য কিন্তু আমরা যখন ওই যে প্রিমিয়ামে যাব নেটক্রাফটের, হয়তো বা ওদের সার্ভিসটাকে কিনবো যেখানে আরো হয়তো ইনফরমেশন ডিটেল দেখা যাবে, ওই টাইপের সার্ভিস গুলাকে সেল করতে পারাই হচ্ছে ওদের মেইন লক্ষ্য থাকে। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে কি বলে নেটক্রাফটের অলরেডি আমরা দেখেছি, তারপর আমরা আবার দেখছি সেটা হচ্ছে কি যে নেটক্রাফটের যে সাইটের র্যাঙ্ক যেটা আছে সেই র্যাঙ্কটা দেখতে পাচ্ছি নেটক্রাফটের র্যাঙ্ক হিসাবে। এবং নেটক্রাফট যে রিস্ক রেটিং যেটা, সেই রিস্ক রেটিং আচ্ছা হয়ে গেল নেটক্রাফটের রিস্ক রেটিং, সে আমাকে বলতেছে যে এই ডোমেনটা প্রিভিয়াসলি কোনো ফিশিং অ্যাক্টিভিটির সাথে আসলে কখনো যুক্ত ছিল না। আর এটা ছাড়াও ওর সাইটের ইয়াটা কি কি বলে ওয়েবসাইটটা আসলে কি, এবং সেই সাথে হচ্ছে কোন হোস্টিং কোম্পানি যেটা আছে এবং তার আইপি অ্যাড্রেস কত। ভাইরাস টোটালের লিঙ্কটাও এখানে শেয়ার দেওয়া আছে, হোস্টিং কান্ট্রিটাও দেওয়া আছে। আমি ভাইরাস টোটালে ক্লিক করলে সে ডিরেক্টলি আপনাকে সার্চ করে দেখিয়ে দিবি যে আসলে এটা আদৌ কোনো ফিশিং অ্যাক্টিভিটির সাথে যুক্ত ছিল কি না। আর সেই সাথে এর অর্গানাইজেশন নাম কে, নেম সার্ভার কে, এই সব জিনিসগুলো রেজিস্টার কে, সব ইনফরমেশন গুলো কিন্তু আমার এখানে দেখিয়ে দিচ্ছে। এবং সেই সাথে কি আমার কোন কোন সার্ভারে ছিল, সেই সার্ভার গুলা কোন কোন ভাবে সে আইপি থেকে সে পাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু সে আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে। এসএসএল এর রিপোর্ট গুলো আলাদা করে দেখতে পাওয়া যায় যে এসএসএল সার্ভিসটা এখানে ইমপ্লিমেন্ট করা আছে, এবং তার হোস্টিং হিস্ট্রিটা কোন কোন সে সার্ভারে ছিল, এবং তার অপারেটিং সিস্টেমের ইয়া কি, প্ল্যাটফর্মটা কি, সেটা কোন ওয়েব সার্ভারে ছিল, সেই ওয়েব সার্ভারের ভার্সনটা যদি সম্ভব হয়ে থাকে সেটাও কিন্তু আমার এখানে এটা দেখিয়ে দিচ্ছে। এবং ও ওই ফিঙ্গারপ্রিন্ট করতে করতে এই ইনফরমেশনটা ওর কাছে নেটক্রাফটের কাছে কবে নাগাদ আসছে সেইটাও কিন্তু সে এখানে কিন্তু আপডেট করে দিচ্ছে। এছাড়াও আরো কিছু ইনফরমেশন থাকে যেমন সেন্ডার্স পলিসি ফ্রেমওয়ার্ক, আমরা এসপিএফ বলি, এটা মেইলের জন্য লাগে।
মেইল পাঠানোর জন্য লাগে, সেই সাথে ডিমার্কও আছে। এই ডিমার্কটাও হইতেছে মেইল পাঠানোর জন্য লাগে। হ্যাঁ, ডিমার্ক, ডিকিম, আরেকটা অপশন আছে যেটা লেখা নেই আলাদা করে, এটা হচ্ছে ডেকিম কি। এই জিনিসটা কিন্তু আমার আলাদা করে লাগে শুধুমাত্র আমার মেইলটাই যে আমার কাছ থেকে গেছে সেটাকে সম্পূর্ণরূপে অথেন্টিকেট করার জন্য। আর এই ওয়েব সার্ভারটা আর কি এরকম সিরিয়াল কোম্পানি ব্যবহার করতেছে যাতে আমাদের সহজে আমার কাছে আসে, সেই সার্ভিসটা কিন্তু আমার এখানে সুন্দর করে সেখানে আমাকে দেখিয়ে দিচ্ছে। এবং অ্যাপ্লিকেশন কোন কোন সফটওয়্যার সার্ভিস চলতেছে, ডেবিয়ান বেস ওয়েব অ্যাপ্লিকেশনে অ্যাপাচি ওয়েব সার্ভার চলতেছে, এটাও কিন্তু আমাকে সে কি বলে, কোথায় গেল, আচ্ছা ক্লিক মনে পড়ে গেছে, ও না, আচ্ছা আমাকে সেটা সে দেখিয়ে দিচ্ছে। ক্লায়েন্ট সাইড ফ্রেমওয়ার্কও সে কি কি ব্যবহার করছে সেই জিনিসটাও কিন্তু কিছু দেখিয়ে দিচ্ছে। যদিও আমরা এই জিনিসটা বিল্ড উইথ থেকে পাইতাম, তারপরে সে কিন্তু আমার এখান থেকে কিন্তু সেগুলাকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছে। কোন কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক অর্থাৎ সিএনডি ব্যবহার করছি সেটা কিন্তু সে আমাকে দেখিয়ে দিচ্ছে। অর্থাৎ কোনো কারণে যদি এই কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কটা যদি ডাউন হয়ে যায় তাহলে কিন্তু আমার সার্ভারে কিন্তু ইফেক্ট পড়বে, মানে ক্লায়েন্ট সাপোর্ট থেকে ইফেক্ট পড়বে, আমার কিছু করার থাকবে না, কিন্তু ক্লায়েন্ট আসলে অনেক স্লোয়ার আমার কাছে সার্ভিস পাবে। তখন সেক্ষেত্রে আমার একটা কাজ কমন থাকতে পারে, সেটা হচ্ছে কি যে কারেন্ট যে সিডিএন আমি ব্যবহার করছি সেটাকে আমি চেঞ্জ করে অন্য আর একটা হয়তো সিডিএন এ দিয়ে দিব। তো এটা ছাড়াও কোন ওয়েব ব্রাউজারকে টার্গেট করে বানানো হয়েছে, এটা মোটামুটি যত কম্পিটেবল ওয়েব সার্ভার গুলো, সরি ওয়েব ব্রাউজার গুলো আছে সবগুলোর জন্য এটা ব্যবহার করা হয়েছে। আর ডক টাইপ আসলে HTML5 ব্যবহার করা হয়েছে, CSS ইউজ করা হয়েছে, এই তো। তো ইনফ্যাক্ট এখানে কিন্তু একটা জিনিস সার্চ করা হচ্ছে যে পপুলার সাইট ইউজিং দিস টেকনোলজি, অর্থাৎ কেন এটা বলতেছে, কারণ ওই টেকনোলজিটা আসলে কি পরিমাণ ব্যবহার করা হয়েছে, এবং যদি ওই টেকনোলজি ব্যবহার করা কোনো একটা সার্ভিসে যদি কোনো ভালনারেবিলিটি থেকে থাকে এবং সেটা যদি কোনো জায়গায় পাই যে হ্যাঁ অমুক সার্ভিসে ভালনারেবিলিটি ছিল, লাইক বিহান্সে ভালনারেবিলিটি ছিল, তাহলে বিহান্সে যেহেতু ভালনারেবিলিটি আছে, সরি বিহান্স না বাইন্যান্স, তো যেহেতু বাইন্যান্সে ভালনারেবিলিটি আসছিল, তো সেই জন্য আমি কিন্তু ধরেই নিতে পারি যে আমার ওই সার্ভিসেও হয়তো বা ভালনারেবিলিটি আছে। এবং সেই একই তখন আমি বাইন্যান্সের ভালনারেবিলিটি, ওয়েব সার্ভারের ভালনারেবিলিটি যদি আমি খুঁজে বের করি, তাহলে হয়তো বা আমি এই মেগাকর্প ওয়ানের ভালনারেবিলিটি হয়তো বা আমি পেয়ে যেতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে কম্পিটিটিভ ইন্টেলিজেন্স হিসাবে এটাকে ব্যবহার করা হয়, যে থার্ড পার্টি বা অন্য কোনো একটা যে টার্গেট না, তার ইনফরমেশন, তার কাছ থেকে ইনফরমেশন অথবা তার মতো করে চেক করে এসে আমার অরিজিনাল টার্গেটের ভালনারেবিলিটি খুঁজে বাইর করা। তো এইটা গেল হচ্ছে আমার নেটক্রাফটের বিষয়। এবার পরে হইতেছে বিল্ড উইথটাও হচ্ছে আমরা অলরেডি একবার দেখে ফেলছি, তারপর আমি আবার দেখছি বিল্ড উইথের বিষয়টা। বিল্ড উইথ আমি এখানে এটাকে কপি করে নিলাম, কন্ট্রোল C, কপি করে নেওয়ার পরে দেন হইতেছে আমি কি বলুন না, বিল্ড উইথ লিখি, বিল্ড বিল্ড উইথ লিখলাম, ঠিক আছে। এখন হচ্ছে বিল্ড উইথে যখন আমি দিলাম, সার্চ দিলাম, তাহলে ডেফিনেটলি কিন্তু আমি সেখানেও আমি আরো কিছু ইনফরমেশন আমি কিন্তু দেখতে পাচ্ছি। তো তার ভিতরে কিরকম ইনফরমেশন আছে, ইনফরমেশন গুলো হচ্ছে যেমন আমি কোন এই যে উইজেট দিয়ে কাজ করছি, ফ্রন্ট এন্ডে অবশ্যই, আর আমার মোবাইল অ্যাপ্লিকেশনসে আমার কোনটা ব্যবহার করা হচ্ছে, কোন সিডিএন ব্যবহার করছি, এবং সেই সাথে হচ্ছে আমার ব্যাক এন্ড টেকনোলজি কি ব্যবহার করা হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু আমার এই বিল্ড উইথে চলে আসে। আর ওখানে ভেরিফাইড কিছু লিঙ্কও আছে, যে অর্থাৎ এই লিঙ্কগুলো থেকেও কিন্তু সেখানে ফরওয়ার্ড করা হচ্ছে। এখানে নেম সার্ভার 1.com ডিএনএস থেকে নেওয়া হয়েছে, এসএসএল নেওয়া হয়েছে লেটস এনক্রিপ্ট থেকে, সার্ভার হচ্ছে ওভিএইচ থেকে নেওয়া, তারপর সার্ভার হইতেছে অ্যাপাচি, এবং সেই সাথে হচ্ছে অপারেটিং সিস্টেম ডেবিয়ান, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কের জন্য এরকম একটা কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে। তো এরকম কিন্তু আরো অনেকগুলা যে সাইটে আমরা চাই সেটা আমরা দেখতে পারবো। আমি আরেকটা সাইট দেখি, সেই সাইটে গেলে হয়তো বা আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। বিলটুথ ব্যবহার করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে, এটা হচ্ছে কি যে লোড দিয়ে হোক, রিলোড দিয়ে হোক, এন্টার দিয়ে হোক, যেমনি দেই
5 বার যদি ও সার্চ করে তারপরে কিন্তু ও আর সার্চ করতে পারবে না, আমাদের কাছে কিন্তু টাকা পয়সা যাবে। তো দেখতে পাচ্ছি যে আমার ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা কিন্তু বিভিন্ন রকমের কিন্তু দিয়ে টেকনোলজি করা, এবং দেখতে পাচ্ছি এই যে পিএইচপি ফ্রেমওয়ার্ক দিয়ে করা হয়েছে, পিএইচপি একটা ফ্রেমওয়ার্ক দিয়ে করা হয়েছে এটা, এবং সেখানে ল্যারাভেল ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছি। আর এটা ছাড়াও মোবাইল অ্যাপ্লিকেশনস এর জন্য যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আমি এখানে দেখতে পাইলাম। আর কোন সিটিএন এ এটা চলে আসতেছে সেটা আমি দেখতে পাচ্ছি। আর পেমেন্ট সিস্টেম ওরা রাখছে, তো কোন কোন পেমেন্ট সিস্টেম রাখছে সেটাও আমি এখানে দেখতে পাচ্ছি। ইউটিউবের ভিডিও ইউটিউবও এখানে ইন্টিগ্রেট করা আছে, এবং সেই সাথে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হিসাবেও কিন্তু এই সিস্টেম গুলো সেখানে ইনস্টল থাকার দ্বারা ইনফরমেশন পাইছে। অর্থাৎ শুধু যে ক্রিয়েটিভ আইটি হবে না, সাবডোমেন থেকে থাকে সেগুলোরও হয়তো বা কিছু কিছু ইনফরমেশন আমাদের এখান থেকে শো করবে। এখানে ফ্রন্ট এন্ড হয়েছে, আবার রিঅ্যাক্টও ব্যবহার করা হয়েছে, এই জিনিসগুলো এখানে দেখা যাচ্ছে। এটা এই যে ইমেল হোস্টিং প্রোভাইডার, এবার এডব্লিউএস এসিএস ব্যবহার করা হয়েছে, সিম্পল ইমেল সার্ভিস, এবং সেখানে কিন্তু ডিমান্ড টেকিং ব্যবহার করা হয়েছে। আর হোস্টিং প্রোভাইডার হচ্ছে কি অ্যামাজন, অর্থাৎ এডব্লিউএস এটা রাখা আছে, এবং নেম সার্ভারটা হচ্ছে এডব্লিউএস রাউট 53 ব্যবহার করা। আর অ্যাপাচি আর ওয়েব সার্ভার হচ্ছে অ্যাপাচি সিস্টেম ব্যবহার করা, উবুন্টু সার্ভারে ব্যবহার করা আছে এটা। এবং আর কি, আর এই যে এডব্লিউএস এর সিডিএন যেটা, হ্যাঁ, সেই এডব্লিউএস সিডিএন দিয়েও কিন্তু এটাকে সিডিএন সাপোর্ট দেওয়া হচ্ছে। তো যাই হোক, তো বিল্ড উইথের যেহেতু মেগার ওয়ানের আমরা ইনফরমেশন গ্যাদারিং এ একটা দেখে ফেলছি, তো এই জন্য আমি আর এটাকে বেশি দেখালাম না। আমি ওই কি বললাম না, এই ক্রিয়েটিভ আইটির জন্য যে যে সাইটটা, সেই সাইটটা আমরা দেখে নিলাম এখানে বোঝার জন্য। আর এরপরে কি বললাম না, এরপরে যার একটা ইয়া আছে, কি বলে আর একটা ইয়া, আরে ভুলে গেলাম। এরপরে হচ্ছে কি ব্যানার গ্র্যাবিং ইউজিং নেটক্যাট, এটা আর একটা টুল। এটা কাইলিনাক্সে বাই ডিফল্ট বা লিনাক্স সিস্টেমে বাই ডিফল্ট ইনস্টল করা থাকে, বাট নেটক্যাট দেওয়া কিন্তু নেটক্যাট হিসাবে না, এটাকে আসলে দেওয়া হয় হইতেছে আপনার ইয়া দিয়ে, কি বলে, এনসি লিখে দেওয়া হয়। তো এনসি দিয়ে ড্যাশ ভিভি দিলাম, দেওয়ার পরে www.megacorp1.com, বেসিক্যালি এইচটিটিপির এটা কোন ভার্সন সেটাকে যদি আমি চেক করতে চাই তাহলে কিন্তু আমি এটাকে এইভাবে চেক করতে পারি। আর এটা আমি দেখবো হইতেছে 443 নাম্বার পোর্টে। আমি যদি এন্টার দেই তাহলে সে কিন্তু আমাকে সেটাকে চেক করে দেখাবে। কিন্তু এটা আগে অনেকটা ভালোভাবে হতো, রিসেন্টলি এই জিনিসটা একটু প্রবলেম হয়। এটা ডিরেক্টলি দেওয়ার পরে সেটাকে ইয়া করতে পারে না, কি বলে, সেটাকে ক্লোজ করতে পারে না, এটা কানেকশন এভাবে থাকে। ইউজুয়ালি এটা এসটিপির কোন ভার্সনটা ব্যবহার করা হচ্ছে সেই ভার্সনটাকে দেখার জন্য। তো এটা ছাড়াও আরো একটা অপশন অ্যাকচুয়ালি আছে, সেটা হইতেছে এইচটিটি প্রিন্ট স্ক্যান, যেটা আমি এখান থেকেও কিন্তু ওয়েব সার্ভারের ভার্সনটা কিন্তু বের করে নিয়ে আসতে পারবো। তো এইটার জন্য আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি যে ফার্স্টে আমাকে এই টুলটা এখানে আছে কিনা সেটা আমাকে আগে চেক করে নিতে হবে। তো আমি চেক করে নেওয়ার একটা অপশন হচ্ছে ওই টুলটা লিখেই আমি ডিরেক্টলি হচ্ছে এখানে এন্টার দিয়ে দিব। তাহলে হবে কি যে আমি কোন একটা কিছু দেখাবে, দেখাচ্ছে এটা ইনস্টল করা নাই, বলতেছে ইনস্টল করতে। তো আমি তাহলে এখন একটা কাজ করি, এপিটি ইয়া করে, কি বলে, এপিটি সার্ভিস ব্যবহার করে, প্যাকেট ম্যানেজার ব্যবহার করে আমি হচ্ছে এটাকে ইনস্টল করে ফেলি। ইনস্টল না দিয়ে আমি আগে হচ্ছে আপডেট করব, কোনো কিছু একটা করার আগে আমি এটাকে আপডেট করে নেব। এন্টার দিলাম, এখন একটু সময় নিবে সেটা আপডেট হওয়ার। আর এই সুযোগে আমি 2 মিনিট একটু ব্রেক নিয়ে আসি, আমার গলা শুকিয়ে গেছে একটু কথা বলতে বলতে। জি স্যার। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওই ইয়া আছে, কি বলে, আপডেট করে ফেলছি। আমার এখনো 55 প্যাকেজেস আমার এখানে আপডেট করা এখনো বাকি আছে। আমি কি এটাকে আপগ্রেডে বসাই দিব কিনা বুঝতেছি না, আপগ্রেড দিতে মেলাক্ষণ সময় লাগবে। তো পরে আপাতত আমরা সফটওয়্যারটাকে ইনস্টল করে নিই আগে। যে সফটওয়্যারটা আমরা ইনস্টল করতে চাচ্ছিলাম তার নাম হইতেছে এসটিটি প্রিন্ট। তো
হচ্ছে sudo apt install httprint দিলাম -y দিয়ে এন্টার দিয়ে দিলাম। হয়ে গেছে মনে হয়। হুম, দেখে তো মনে হচ্ছে তাই। আচ্ছা, এরপরে আমার একটা সিগনেচার লিস্ট নামাইতে হবে যার সাথে ক্রস ম্যাচ করে ও ইয়া করবে, কি বলার নাম, আমাদের এই ইয়াগুলাকে চেক করবে। তো দিলাম হচ্ছে সুডো, সুডো কি বলছে, সুডো এটা হবে হচ্ছে এসটিডি প্রিন্টের সিগনেচার লাগবে আমার। এসটি প্রিন্ট সিগনেচার দিয়ে signatures দিব, signatures.txt, এটা হচ্ছে git lab, not github, git lab। হোপফুলি আমি এটা পাইছি, দেখি। এখান থেকে আমি এটাকে ডাউনলোড করে নিই। ডাউনলোড হয়ে গেছে। এখন আমার এটা আছে কোথায়? আচ্ছা, এটা যেখানে থাকুক, আমার টার্মিনাল থেকে আমি কপি করে নিয়ে আসতেই পারি, এটা কোনো বিষয় না, আমি মুভ করে নিয়ে আসতে পারি। তো এমবি ডট ডট ডাউনলোড সিগনেচার ডট, এটা এলএস দিলাম, তারপরে ক্লিয়ার দেওয়ার পরে সুডো দেওয়ার পরে এসটিটি প্রিন্ট ড্যাশ এইচ, তারপরে হচ্ছে মনে করেন যে আমাদের যে ইয়াটা আছে, এটা এক্সপ্লয়েটেবল 2 যেটা, সেটা যদি আমি ইনকেস চেক করতে চাই, admin if config দিয়ে 106 129, তাহলে 192.168.106 129, তারপরে যে সিগনেচার সেট গুলাকে ব্যবহার করব, সিগনেচার সেট ব্যবহার করব, তাহলে আমার এখানেও কিছু জিনিসের সাথে সে কম্পেয়ার করে করে আমাকে দেখাবে। সাপোর্টেড আইপি অ্যাড্রেস কি আছে সেগুলোর সাথে দেখাচ্ছে, কিন্তু আলটিমেটলি এটা কোন ওয়েব সার্ভারে চলতেছে তার সিগনেচার কিন্তু সে এখান থেকে বের করে নিয়ে আসলো, যে এটা একটা অ্যাপাচি 2.2.8 যে ওয়েব সার্ভার, সেই ওয়েব সার্ভারতে এটাকে চলছে। তো এইটা ছিল হইতেছে আমার ওয়েব সার্ভারের যে ভার্সন, সেটাকে আমি যদি ম্যানুয়ালি বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি এটাকে বের করতে পারি। আর এরপরে যেটা, সেটা হচ্ছে যে যদি এরকম হয় যে না আমি আমার যে ওয়েব সার্ভার যেটা আছে সেই ওয়েব সার্ভার আমার ট্রেস মেথড এনেবল করা আছে কিনা সেটা যদি আমি একটু দেখতে চাই, সেটা হইতেছে আমি লিখলাম হচ্ছে সুডো দিয়ে nmap দিয়ে আমি আমার জাস্ট পোর্টে আমি 80 দেওয়ার পরে ড্যাশ স্ক্রিপ্ট দিয়ে http trace 192.168.129 যদি আমি এটা দেই, তাহলে সে আমাকে দেখাবে যে জিনিসটা আমার যে ভালনারেবল ট্রেস মোডটা এটা হচ্ছে এনেবল।
আর এটা ছাড়াও যদি আমি দেখতে চাই যে আমার ওয়েব সার্ভার যেটা আছে সেই ওয়েব সার্ভারে কি টাইপের ইউজার দেওয়া আছে, যদি কিছু ইউজারকে যদি আমি গেস করতে চাই তাহলে সেটাও কিন্তু আমি আসলে গেস করতে পারবো। সেটা হইতেছে nmap দিয়ে ড্যাশ পি দিয়ে 80 দিয়ে ড্যাশ ড্যাশ স্ক্রিপ্ট দেওয়ার পরে হচ্ছে http ড্যাশ ইউজার dir ড্যাশ enum। এটা আরেকটা স্ক্রিপ্ট 192.168.105.106 যদি আমি দেই তাহলে হচ্ছে আমার এটা কেন কাজ করবো না কে জানে। সার্ভারে ইউজার শো করতেছে না, কি মেগা কর্প মনে কাজ করবে দেখি। মেগা কর্প 1.com একটি তো চালু করাই নাই, সো আরো না শো করতে পারাটা স্বাভাবিক। 440 টিউসডে দেই তাহলেও সেটা কিন্তু আমার এখানে আসতেছে না। আচ্ছা ঠিক আছে, ওকে, নো প্রবলেম। আমি যদি এটাকে facebook.com দেই তাহলে সে কি আসে দেখি। facebook.com আমি হাফ স্ক্যান রিকোয়েস্ট না পাঠাই, যদি পাঠাইতে হয় আমি ফুল স্ক্যান রিকোয়েস্টই পাঠাই, নাহলে ও দেখা যাচ্ছে কি যে খেপে গিয়ে আমাকে বন্ধ করে দিতে পারে। আমি এখানে ড্যাশ ড্যাশ এস বড় হাতের টি এন্টার করলাম। এখন দেখি ফেসবুকের সার্ভারের ইউজার পাওয়া, নাইস, ফেসবুকেরটা কাজ করছে, গ্রেট। তাহলে ফেসবুকের যে সার্ভারটা আছে সেই সার্ভারে রুট অ্যাডমিন, অ্যাডমিনিস্ট্রেটর, ওয়েব অ্যাডমিন, সিস অ্যাডমিন, নেট অ্যাডমিন, গেস্ট ইউজার, ওয়েব টেস্ট, এই টাইপের যে ইনফরমেশন গুলো আছে, এই ইনফরমেশন কি বলে, এই টাইপের যে ইউজার গুলো আছে এই ইউজার গুলো তার সাথে ম্যাচ করে। সো nmap-এর ধারণা যে এই টাইপের ইউজার গুলা সেখানে আসলে এক্সিস্ট করতেছে। তো ঠিক আছে, সমস্যা নাই। এখন আমি হচ্ছে যদি চেক করি যে ভিতরকার যে ডিরেক্টরিজ গুলো আছে সেগুলো যদি আমি একটু চেক করে দেখতে চাই তো সেটাও কিন্তু আসলে দেখা সম্ভব। আমি রিমেম্বার আমি nmap দিয়ে এনামেট করতেছি বিষয়গুলা। তো আমি এখন হইতেছে nmap দিয়ে ড্যাশ 80 দিলাম, দেওয়ার পরে ড্যাশ ড্যাশ স্ক্রিপ্ট দিয়ে http ড্যাশ enum দিয়ে 192.168.106.129 এন্টার দেওয়ার পরে আমি মোটামুটি দেখতে পাচ্ছি যে আমার বেশ কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে আমার ওই সার্ভারে, সেই টাইপের ডিরেক্টরিও যেগুলো আমার সামনেও ছিল না। ফর এক্সাম্পল আমি যদি একটু এখানে যাই 192.168 যাই, এখানে দেখা যাচ্ছে কি যে আমি সিম্পল কয়েকটা ইনফরমেশন পাচ্ছি, কিন্তু আমি যদি আরেকটু ভিতরে ঢুকি তাহলে হয়তো আমি একটা ডিফারেন্ট পেজ কিন্তু পাইতে পারতাম। /test টেস্ট, এই যে টেস্ট আউটপুট, এটাও কিন্তু আমার এখানে কিন্তু এটা আছে। এবং এই জিনিসটা আমি জানতে পারলাম কোত্থেকে, এই জিনিস জানতে পারলাম হইতেছে আমার এই যে এখানে টেস্ট পেজ দেওয়া। ইনফ্যাক্ট আমি যদি এটাও চাই যে ইন্ডেক্স, তো মনে হয় ওইটাই ইন্ডেক্স, যদি ডগ দেখি পোটেনশিয়ালি ইন্টারেস্টিং ডিরেক্টরি, তো সেটা হতে পারে যে মনে করেন আমি এখানে ডগ দিলাম, DOC ডগ দিয়ে তো কিন্তু আমার অ্যাপাচে বিভিন্ন রকমের ইনফরমেশন গুলা, হ্যাঁ, সার্ভিসের ইনফরমেশন গুলো আমি দেখতে পাচ্ছি যে এখানে সেট করা। ইনফরমেশন দেওয়া আছে কিনা জানি না, ঘুরে দেখি। হ্যাঁ, ইনফরমেশন দেওয়া আছে। ও বাবা, এটা ভার্সনই দেওয়া হয়েছে যে সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে, নাইস। তো এখন এই হইতেছে আমার ডকের মধ্যে আমি এরকম ইনফরমেশন পেলাম। আর এরপরে আরেকটা যেটা লাগে সেটা হচ্ছে যে আমি যদি এরকম দেখি যে আমার যে সার্ভিসটা সেই সার্ভিসটা কোনোভাবে
ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালের পিছে আছে নাকি। হ্যাঁ, লাইক ওয়েব অপশন ফায়ারওয়াল, যেটা নেটওয়ার্ক বেস ফায়ারওয়াল একটা আছে, এরকম কিন্তু লেয়ার 7 এর ফায়ারওয়াল থাকে, ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল। এরকম যদি কোনো ফায়ারওয়ালের পিছিয়ে আমাদের সার্ভিস থাকে, তাহলে কিন্তু অনেক সার্ভিস দেখাচ্ছে কি আমাদের সহজে যেগুলো পাওয়ার পসিবল ছিল সেগুলো হয়তো বা পাওয়া যেতে পারবে না, কারণ হচ্ছে আমাদের রিকোয়েস্ট গুলাকে সেখানে চেঞ্জেস করে হয়তো আনা হয়। তো এই জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি আগে চেক করে নিব যে আমার এটা ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল আছে নাকি। তো এই জিনিসটাও আমরা করবো হইতেছে এন ম্যাপ এর মাধ্যমে। তো এন ম্যাপ দিয়ে ড্যাশ ড্যাশ স্ক্রিপ্ট দিব। স্ক্রিপ্ট দেওয়ার পরে আমি এটাকে হইতেছে http ড্যাশ ওয়াফ ড্যাশ ডিটেক্ট আমি দেই ওয়াফ চেক করার জন্য। এবং সেই সাথে আমার তো মেসেজ পার্টিবল তো দিয়ে লাভ নাই, আমাকে দিতে হবে অনলাইন কোনো একটা সার্ভিস যেগুলো চলতেছে, যেমন মেগা কর্প ওয়ান দিয়ে আমি .com দিলাম। তাহলে কিন্তু দেখা যাচ্ছে কি যে যদি কোনো ফায়ারওয়ালের পিছে থেকে থাকে, ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল পিছে থেকে থাকে, তাহলে আমরা হোপফুলি একটা আউটপুট আমরা এখানে দেখতে পাবো। তো একটু সময় নিচ্ছে, আমি বানানটা ঠিক লিখছি কিনা দেখে নি, বানানও ঠিক লেখা হয়েছে, তাহলে আমার মনে হয় এখানে কাজ করবে। একটু সময় নিচ্ছে। আহা, কন্ট্রোল সিতে বেরিয়ে আসি, আর একবার দেই, কোথাও কি ভুল করলাম কিনা, এরকম হওয়ার কথা না। আমি এখানে হাফ কানেক্ট না দিয়ে আমি ফুল কানেক্ট দিয়ে দেখি কি বলে সে। আমি পোর্টও দিয়ে দিচ্ছি 443। হোপফুলি আমাকে খুব দ্রুত আউটপুট দেখাবে এখন। আচ্ছা, তাহলে আমার এখানে শো করতেছে যে অন আছে। তো যদি এখানে সে এই সার্ভিসের নিচে থাকতো, তাহলে সে আমাকে ডেফিনেটলি সে আমাকে দেখিয়ে দিত এটা। তো যেহেতু সার্ভিসের নিচে নাই, তো সেটা আমাকে দেখাচ্ছে না। আর এটা ছাড়াও আরেকটা টুলস আছে, তার নাম হচ্ছে সুডো, এটা হচ্ছে ওয়াফ অফ। এখানে কিন্তু হচ্ছে দেখতে ও লাগবে, কিন্তু এখানে আমি কিন্তু ডাবল 0 দিচ্ছি, WAF W00F। হ্যাঁ, ওয়াফ অফ। ওয়াফ অফ এর কাজ হচ্ছে কি যে সিম্পলি আপনি যদি কোনো একটা ওয়েবসাইটকে সেখানে ওর ওখানে দিয়ে দেন, তাহলে মেগা কোর 1, তাহলে সে জাস্ট তার ওয়েব সার্ভার ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালের পিছে আছে নাকি সেটাকে সে তার মতো করে টেস্ট করে আমাদেরকে জানাবে। তো ওয়েব অফ ইউজ করাটা আমি বেশি প্রিফার করি, কারণ এটা অনেক মানে যারা সিকিউরিটি এক্সপার্ট তাদের সবার একটাই রিভিউ, ওয়েব অফ মধ্যে মোটামুটি ফ্রি টুলস এর ভিতর থেকে সবচেয়ে ভালো ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালকে ডিটেক্ট করার জন্য। তো আমি তো এইটাতেও দেখতে পাচ্ছি যে মোটামুটি আমার তেমন কোনো একটা ফায়ারওয়াল ডিটেক্ট করতেছে না, এটা একদম ফ্রি অবস্থায় আছে। তো আমি এখানটাকে ক্লিয়ার করে ফেলি। ক্লিয়ার করে ফেলার পরে আমি নেক্সট এখন যাচ্ছি, সেটা হচ্ছে কি যে ওয়েব সার্ভার মিরর করা। তো এটা একটা পয়েন্ট হচ্ছে কি যে কন্টিনিউয়াসলি যদি আমি এভাবে ইন্টারাক্ট করতে থাকি আমাদের সার্ভিসের উপরে, তাহলে যে ঘটনাটা আসলে ঘটবে সেটা হচ্ছে যে আপনার ওই পুরা ওয়েব
ওয়েবসাইটে এরকম ঘুরতে ঘুরতে দেখা যাচ্ছে যে সার্ভারে প্রচুর লক তৈরি হবে, আবার সেই লক গুলো দেখা যাচ্ছে এমন ভাবে দেখাবে যে এটা যে একটা ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি হিসেবে আমরা কাজ করছি সেই জিনিসটা সুন্দর করে কিন্তু একটা ইনফরমেশন সিকিউরিটি অ্যানালিস্টের হয়তো বা অ্যানালিসিস বেরিয়ে আসতে পারে। আবার প্রচুর লক তৈরি করার জন্য আমাদের নিজেদের ফুটপ্রিন্টিং কিন্তু সেখানে পড়তেছে অনেক বেশি। তো সেই জন্য আমরা একটা অ্যাপ্রোচ হতে পারে, সেটা হচ্ছে যে অনেক সময় ওয়েব সার্ভারের ভিতরেই আহ, অনে- ওই ওয়েবসাইটে দেখা যাচ্ছে কি ভিতরে অনেক ইনফরমেশন থেকে থাকতে পারে, যে জিনিসগুলো আমাদের কাছে দেখা যাচ্ছে ইম্পর্টেন্ট। তো এই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে পুরো সাইটকে আমি মিরর করে নিব, অর্থাৎ কপি করে আমার লোকাল হোস্টে নিয়ে আসবো, যাতে পরবর্তীতে আমি আমার অফলাইনে বসে আমি সাইটের সম্বন্ধে ইনফরমেশনটা নিতে পারি। তো এটার জন্য আমাকে যে ইয়াটা লাগবে, কি বলে, যে টুলটা লাগবে তার নাম হইতেছে এইচটি ট্র্যাক। তো এইচটি ট্র্যাক খুব সম্ভবত আমার এখানে ইনস্টল করা নাই। আমি যদি একটু চেক করে দিতে চাই তাহলে সুডো এইচটি ট্র্যাক দিলাম, না এখানে ইনস্টল করা নাই। তাহলে সেই ক্ষেত্রে আমি যেটা করব যে এপিটি অলরেডি আমার আপডেট করা আছে, তো এই জন্য আমি এটাকে ইনস্টল করে দিলাম, দিয়ে এইচটি ট্র্যাক দিয়ে -y দিলাম, এন্টার। এখন সে একটু ওয়েট করবে, করে আমার পুরো টুলটাকে সে ইনস্টল করে নিবে। নেওয়ার পরে আমি এখন এই এসটি ট্র্যাক থেকে চালু করব। তো সুডো এইচটি ট্র্যাক যেটা আছে, এন্টার দিলাম। তো সে আমার কাছে নাম চাচ্ছে হচ্ছে প্রজেক্ট নেম। তো প্রজেক্ট নেম যেটা, সেটা হচ্ছে যে আমি দিলাম, আমি আপনাদের ব্যাচের নামই দিয়ে দিই, লাইক ESCEH 2203। ঠিক আছে, আমি দিলাম হচ্ছে আন্ডারস্কোর এইচটি ট্র্যাক, এন্টার দিয়ে আমি এখন হইতেছে এন্টার। এরপরে বলতেছে এর বেজলাইন পার্টটা কই হবে। তো এর বেজলাইন পার্টটা ফোল্ডার তৈরি করব কোথায়, আমরা এটাকে দিয়ে দিতে পারি স্ল্যাশ হোম স্ল্যাশ হোম স্ল্যাশ কালি লিনাক্স স্ল্যাশ ডেস্কটপ। আমি এখানে দিয়ে দিলাম এন্টার। এবং এরপরে হচ্ছে কি আমি যে ইউআরএলটা দিতে চাই, যে ইউআরএলটার মাধ্যমে আমি এটাকে ডাউনলোড করব। তো এইটার জন্য আমি দেখা যাচ্ছে কি যে যে কোনো একটা ইয়া দিয়ে দিই, কি বলে আমার ইয়াটা কই, মেগাকর্প 1 এরই যে ইয়াটা আছে, তো সেটাই আমি এখন দিয়ে দিই। আমি টুইকে দিতে পারি। এইখানে আমি কন্ট্রোল শিফট ভি চেপে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন এন্টার দিব। তো এন্টার দিয়ে আমাদেরকে একটু ওয়েট করতে হবে। আচ্ছা, মিরর সাইট 1, আচ্ছা 0 এক্সিকিউট মিরর সাইট উইথ উইজার্ড। আচ্ছা, এখানে যদি আমি 1 দেই, দেওয়ার পরে প্রক্সি রিটার্ন নান দরকার নাই, আমার সবগুলো ডিফাইন সবগুলাই। ইউ ক্যান ডিফাইন অ্যাডিশনাল লেভেল নাম্বার অফ ব্ল্যাঙ্ক স্পেস, না দরকার নাই। আচ্ছা, রেডি টু, আচ্ছা আমি এখানে ইয়েস দিয়ে দিই। তো এরপরে হচ্ছে ও ডাউনলোড করা শুরু করবে ওর মতো করে। ডাউনলোড হয়ে গেলে আমরা ওয়েবসাইটটা এখান থেকে দেখতে পাবো। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি, ওয়েট করার পরে হোপফুলি আমরা পুরো সাইটটা দেখতে পারবো। আমি ভিডিওটা কিছুক্ষণ জন্য পজ রাখতেছি। কন্ট্রোল সি দিয়ে আমি এটাকে বন্ধ করে নিই আপাতত। প্রোগ্রাম টার্মিনেটেড। এটা আমার ডেস্কটপে খুব সম্ভবত একটা ফোল্ডার তৈরি হয়েছে। ফোল্ডারটা, ও আচ্ছা, না কি, না ঠিক আছে, ফোল্ডার তৈরি হয় নাই, কারণ হচ্ছে যে আমি তো মাঝখান থেকে কেটে দিয়েছিলাম। তো যে প্রসিডিওর আমি এখানে দেখিয়েছি, তো সেই প্রসিডিওরে আপনারা গেলে এখানে একটা ফোল্ডার পাবেন। সেই ফোল্ডারে ঢুকলে দেখবেন যে আপনাদের এটা সাইটে এখানে কপি হয়ে গেছে, এবং সেখান থেকে খুঁজে বের করার চেষ্টা করবেন যে ইন্ডেক্স ডট এইচটিএমএল বা ইন্ডেক্স ডট পিএইচপি লেখা আছে কোথায়, সেই ফাইলটাকে ওপেন করবেন, তাহলে সেখান থেকে আপনার ওয়েবসাইটটা চালু হবে।
তো এই জিনিসটা ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন। একটু সময় স্বল্পতা আছে, সেই জন্যই হইতেছে আমি একটু স্কিপ করে গেলাম। অনেকগুলো টুলই দেখতেছি এর মাঝখানে। তো আরেকটা যে বিষয় যেটা, সেটা হচ্ছে যে কোথায় গেল, বিষয় হচ্ছে যে ডিরেক্টরির যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলি আসলে আমাদেরকে ম্যানুয়ালি বা অটোমেটিক টুলের সাহায্যে ডিসকভার করতে হবে। কারণ এই যে রোবটস ডট টিএক্সটি দেখেছি, এরকম কিন্তু আরো অনেক কিন্তু ওয়েব সার্ভারের পেজে কিন্তু কন্টেন্ট থাকতে পারে, সেখানে কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে। তো তার ভিতরে একটা হচ্ছে কি যে কি বলে, যেমন একটা যে সেটা হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটরের যে ডিবাগ বা টেস্ট ফাংশনালিটি, আমি কিন্তু টিকটকে দেখলাম যে সামথিং কি বলে স্ল্যাশ টেস্ট স্ল্যাশ ছিল, অর্থাৎ টেস্ট সার্ভারের ইনফরমেশন গুলো কিন্তু আমার ওইখানে ছিল, যে জিনিসটা আসলে থাকা উচিত না। তো এই জিনিসগুলো ওখানে হয়তো থাকতে পারে। আর এমনি স্যাম্পল ফাংশনালিটি অফ ডেমনস্ট্রেশন কমন টাস্ক, এমন অনেক সময় থাকে যে যে এপিআই থেকে ডাটা আসতেছে, তো এপিআই স্ট্রাকচারটা বোঝার জন্য ফ্রন্ট এন্ড ডেভেলপার দেখা যাচ্ছে কি যে ওইখানে সেই এপিআই স্ট্রাকচারটার একটা ডেমো বা কপি সেখানে রাখা দিছে। সেখান থেকে এমন হতে পারে যে কোনো সিক্রেট কি অথবা সেশনও কিন্তু আমরা ওখান থেকে পেয়ে গেলেও যেতে পারি। ইনফ্যাক্ট ডাটাবেজের কিরকম স্ট্রাকচার তারও একটা কিন্তু সলিড ধারণা আমাদের কাছে চলে আসতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি পাবলিকলি অ্যাক্সেসিবল পাওয়ারফুল ফাংশন। সেটা হচ্ছে কি যে এমন এমন কিছু সার্ভিস থাকে যেগুলো আসলে পাবলিকলি দেওয়া, কিন্তু ওই অপশনটা এভাবে দেওয়া উচিত না। সেক্ষেত্রে আমাদের কিন্তু মিলিশিয়াস অ্যাক্টিভিটি আমরা এক্সিকিউট করতে পারি। আর এটা ছাড়াও সার্ভার ইনস্টলেশন ম্যানুয়াল, অথবা দেখা যাচ্ছে কি যে এমন কিছু ইনফরমেশন থাকে যেগুলা হচ্ছে সার্ভারে কোন ভার্সন দেওয়া ছিল, কোন সিএমএস দেওয়া ছিল, সেই ভার্সন গুলো পর্যন্ত দেখা যাচ্ছে আমার ওখানে শো করতেছে, এমনও হতে পারে। তো এই টাইপের কন্টেন্ট ডিসকভারি আমরা করতে পারি কন্টেন্টের উপর এনামোরেশন করে। তো এই কন্টেন্ট এনামোরেশন করার জন্য যে টুলটা আমরা এখানে ব্যবহার করব তার নাম হচ্ছে টায়ারবি। তো ডিআইআরবি বা সংক্ষেপে বলি টায়ারবি। তো এই টায়ারবির কাজ হচ্ছে যে আমি এটাকে, আচ্ছা সরি, আমি টায়ারবি ব্যবহার করব না, আমি এখানে টায়ারবি কেমন লিখে রাখছি, আর হয় না। আচ্ছা ঠিক আছে, আমি টায়ার ব্যবহার করবো না, আমি ব্যবহার করবো হচ্ছে গো বাস্টার। লেকচারটাকে আপডেট করছে কিন্তু ইয়া হয়নি, টুলের নামটা ইয়া করা যায়নি। তো যে টুলটা ব্যবহার করব তার নাম হচ্ছে গো বাস্টার। তো গো বাস্টারের কাজ হচ্ছে যে আমি কিভাবে ভিতরকার যে ইয়াগুলো আছে, ইনফরমেশন গুলি আছে, যেসব জায়গায় কমন কনফিগারেশন ফোল্ডার বা ফাইল থাকা যায় এবং সেখান থেকে কি কি ইনফরমেশন সেখান থেকে পেতে পারি, এরকম ডুপ্লিকেটিং ইনফরমেশন, তার কিছু জিনিস আমরা এখানে এনামেশন করে করে আমরা বাইর করব। তো এটার জন্য দেখা যাচ্ছে আমি ইউজ করবো হচ্ছে টায়ারবি, সরি গোবাস্টার। আর গোবাস্টার আমার মনে হয় এখানে ইনস্টল করা নাই, মনে হয় সম্ভবত গোবাস্টার না করা আছে, করা থাকার কথা না, আচ্ছা দেখ করতে পারছি। তো গোবাস্টার যেহেতু করা আছে, আমি গোবাস্টারে হচ্ছে কয়েক ভাবে ব্যবহার করা যায়। তার ভিতরে আমি ডাইরেক্টরি অ্যানিমেশন করবো, এই জন্য আমি টিআইআর দিলাম, এবং সেক্ষেত্রে আমার ইউআরএল এর জন্য ড্যাশ ইউ দিচ্ছি। আমার ইউআরএল টা অ্যাকচুয়ালি হবে হইতেছে ড্যাশ ইউ দিলাম। দেওয়ার পরে আমি আরেকটা আমার ওয়েব অ্যাপ্লিকেশন এখানে আছে, সেই আরেকটা ওয়েব অ্যাপ্লিকেশনে যদি আমি চাই, আমি এই ইউআরএলটা ফর এক্সাম্পল আমি এনামোরেট করতে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমি লিখবো হইতেছে এইটা, এবং দেওয়ার পরে আমি ড্যাশ একটা ওয়ার্ড লিস্ট আমি ব্যবহার করব। সেই ওয়ার্ড লিস্টটা মোটামুটি আমার ইয়ারি ওয়ার্ড লিস্ট, কি বলে, user slash share slash dirb word list, তারপর হচ্ছে common dot txt। তো এই ওয়ার্ড লিস্টটা হইতেছে আমি ব্যবহার করতেছি কালি। এই ওয়ার্ড লিস্ট ব্যবহার করে আমি দেখতে পাচ্ছি ছোট করে আমার অনেক ইনফরমেশন আমার সামনে চলে আসলো। আর একবার দেই, হ্যাঁ এবার ঠিক আছে। তো এটা একটু ছোট করে রাখছি কারণ কিছু জিনিস আমার সুন্দর করে দেখার জন্য আর কি। তো গোবাস্টারে আমার ইনফরমেশন গুলো এখানে দেখাচ্ছে কোন ওয়ার্ড লিস্ট ব্যবহার করেছি। আমি চাইলে আরেকটা ওয়ার্ড লিস্ট ব্যবহার করতে পারি, এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সেটা হচ্ছে কোথায় গেল, এটার নাম হইতেছে সেক লিস্ট। সেক লিস্ট
অনেকেরই আসলে একটা ধারণা থাকে যে এত বেশি এনামুলেট করব, ব্রুট ফোর্সিং করব, আবার যদি ওয়ার্ড না মিলে তাহলে তো আমি তো আমার এই ব্রুট ফোর্সিং কইরা তো আমার লাভ নাই। কিন্তু এটা মোটামুটি একটু প্রিসাইজ হইতে পারলে খুব ভালো হয়। তো এই যে দেখতে পাচ্ছি চেকলিস্ট হইতেছে এমন টাইপের একটা কি বলে, এমন কিছু ওয়ার্ডের লিস্ট যেগুলা মোটামুটি হিউম্যান যারা কম্পিউটার ব্যবহার করে তাদের এরকম আহ, যেমন ভিতরকার ডিরেক্টরি অথবা পাসওয়ার্ড অথবা আদার্স হিডেন ইনফরমেশন যেগুলোকে ব্রুট ফোর্স করে বাহির করতে হয় বা ইনোভেট করে বাহির করতে হয়, এই জিনিসগুলোর জন্য মোটামুটি ভালো মিলে, মানে হিউম্যানের সাথে কেসিং এর সাথে ভালো মিলে এরকম কিছু লিস্ট তারা বের করছে, হিউজ পরিমাণ লিস্ট এখানে আছে। এই যে checklist.kali। তো এইখানে জাস্ট টুলস, এটা তো ওয়ার্ড লিস্ট ডাউনলোড করা, কিন্তু এটা ওই যে কালি এমন ভাবে এটা করে নিছে যে আমরা চাইলে এটাকে এক ধরনের ইনস্টল করে আমরা এটাকে ব্যবহার করতে পারি। তো চেকলিস্ট ইনস্টল কিভাবে করব সেই জিনিসটা আমি পরে দেখাচ্ছি। বাট আপাতত এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটু আগে চেক করেছিলাম যে রোবট ডট টিএক্সটি, এখানে দেখতে পাচ্ছি যে এইটার কিন্তু রোবট ডট টিএক্সটি কিন্তু এখানে আছে। তো আমি যদি একটু যাই, আহ এখানে যাই, রোবটস রোবটস ডট টিএক্সটি, তাহলে এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি বেশ কিছু জিনিস আছে ডিসঅ্যালাউ করা আছে। তাহলে আমি যদি এই যে ডিসঅ্যালাউ যেগুলো করা সেগুলো যদি আমি একটু যদি ভিতরে যদি ঘোরাঘুরি করার চেষ্টা করি, যে মিডলিতে লেখা আছে, আমি এখানে ডুপ্লিকেট ট্যাব দিলাম, দেওয়ার পরে আমি এখানে গিয়ে যদি আমি একটু সার্চ দেওয়ার চেষ্টা করি যে এখানে আসলে কি আছে, তাহলে হোপফুলি হয়তো বা আমি এখানে এটা দেখতে পাবো। ডট দিছি এন্টার, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে টিএক্সটি হাউ টু অ্যাক্সেস মিডল ডে ওভার ভার্চুয়াল এবং আরো রকমের এসকিউএল ম্যাপ হেল্প, হ্যাঁ ভার্নাবিল ডট পিএইচপি, অনেক টাইপের ডকুমেন্টেশন ইনফরমেশন এখানে কিন্তু দেওয়া। তো এছাড়াও কি বলে এই ইনফরমেশন গুলো কিন্তু আসলে যদি এটা অ্যাকচুয়াল ওয়েব অ্যাপ্লিকেশন হতো যেটা অনলাইনে হোস্ট করা, অবশ্যই কিন্তু আসলে কোনো ডেভেলপার তার দেখানোর আসলে ইচ্ছা করবে না এই ইনফরমেশন গুলোকে প্রোভাইড করা, সেই জন্য সেখানে ডিসঅ্যালাউ দিয়ে রাখছিল। তো এই গেল হইতেছে আমার কিন্তু আমি ওই গোবাস্টার দিয়ে যদি আর একটু খেয়াল করি দেখতে পাচ্ছি এখানে যে পাসওয়ার্ডস নামে একটা ফোল্ডার তারা বানায় রাখছে। তো এটা কেন বানায় রাখছে কে জানে। তো আমি একটু দেখি, যদি আমি সেখানে যদি যাই, এটা কিন্তু এই যে এই যে মিডিল ডাই লেখা আছে স্ল্যাশ দেওয়ার পরে আমি কিন্তু কি করতেছি, গোবাস্টার দিয়ে আমি এই যে হিডেন এই যে ইয়াগুলো যেগুলো সচরাচর আমার সামনে নাই সেগুলোকে আমি এরকম করে ফোর্সফুলি আমি এগুলোকে ফাইট করে নিয়ে আসতেছি। তো আমি যদি দেখি পাসওয়ার্ডস এখানে আছে কিনা, এই যেগুলো হচ্ছে কি ওই যে মিসকনফিগার্ড সার্ভার, এই ভালনারেবিলিটি গুলোর জন্য হইতেছে এই টাইপের ইনফরমেশন গুলা এত হুটহাট করে বেড়ে আসতেছে। তো আমি যদি একটু পাসওয়ার্ড যদি আমি একটু যাই, পাসওয়ার্ডস এন্টার দিলাম, তাহলে আমার কিন্তু দেখা যাচ্ছে কি যে কিছু পাসওয়ার্ডও আমার এখানে দেখাচ্ছে যে এই জিনিসটা আসলে আমার দেখতে পারা উচিত ছিল না। হয়তো এরকমও হইতে পারতো যে যে ওয়েব যে অ্যাডমিনিস্ট্রেটর তার হয়তো বা পাসওয়ার্ড সে বারবার ভুলে যাওয়ার টেন্ডেন্সি আছে, সে হয়তো এরকম করে অ্যাকাউন্টস ডট টিএক্সটি দিয়ে সে পাসওয়ার্ড ওখানে লিখে রাখছে বা আদার্স কোনো কিছু একটা করে রাখছে। এটার জন্য কি হলো, পরে সে ভুলে গেছে, তার সার্ভারকে সে করেনি, সিকিউর করেনি, রিমুভ করেনি অথবা ফাইল পারমিশন উঠাই দেয় নাই, সেই জন্য কিন্তু আমার এই জিনিসটাকে এখান থেকে দেখা যাচ্ছে। তো এটা ছাড়াও এখানে নোটস নামে একটা ফোল্ডার আছে, এই নোটস ফোল্ডারের মধ্যে যদি আমি যদি ঢুকি, তাহলে নোটস ফোল্ডারের মধ্যে গিয়েও এই যা কন্ট্রোল শিফট সি, নোটস ফোল্ডারের মধ্যে দেখা যাচ্ছে কি যে আমি হয়তো এমন কিছু ইনফরমেশন জানতে পারবো যে জিনিসটা আমার মনে হয় জানতে পারা উচিত ছিল না। তা আমি নোটস দিলাম, নোটস দিয়ে এন্টার দিলাম। তো এখানে একটা এটা আমার ডাবল স্ল্যাশ করছে, এটা জন্য হওয়ার কথা না, তারপর দিই হ্যাঁ ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি যে আমার কিছু নোট সে এখানে দিয়ে রাখছে, এই নোট গুলা থেকে হয়তো বা আমি কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন হয়তো বা আনকভার করতে পারবো। তো এইভাবে আমি ডিরেক্টরি এনুমেরেশন করলে আমি আমার ওয়েব সার্ভারকার ভিতরকার মিসকনফিগার্ড যে ফাইলগুলো যেগুলো ভুলে হয়তো পারমিশন দেওয়া আছে, এই টাইপেরও কিছু ফাইল ফোল্ডার আমি হয়তো বা ডিসকভার করে ফেলতে পারি। তো এইটা ছিল হইতেছে আমার কি বলে ওই ডিরেক্টরি এনামুলেশন, এখানে ডিআরবি লেখা, এটাকে আমাকে গো বাস্টে লিখতে হবে। তো এছাড়াও আচ্ছা ভুলে গেছি, আমি ভালো ব্রুট ফোর্সিং করার জন্য আমি হচ্ছে আর একটা
টুল সাজেস্ট করতে যাচ্ছিলাম। এটা অ্যাকচুয়ালি টুল না, এটা হচ্ছে ওয়ার্ড লিস্ট সে দেওয়া, তার কাছে হিউজ পরিমাণ আছে। এটা হচ্ছে সুডো এপিটি, আমি কদিন আগে এটা ইনস্টল করছি এই আমাদের যে যে চেকলিস্ট ওয়াই দেওয়া। তো এটা মোটামুটি আপনার 1.5 জিবি ভেরিয়াস রকমের ওয়ার্ড লিস্ট সে হইতেছে আপনাকে দিবে। আমি যদি এটাকে এন্টার দেই, শিওরলি বলতেছে যে আমার এটা এই চেকলিস্টের লেটেস্ট ভার্সন দেওয়া আছে, এবং এইটা হিউজ পরিমাণ টুল কিন্তু সরি ওয়ার্ড কিন্তু আমার ইয়েতে দেওয়া। চেকলিস্টের লোকেশনটা আমি একটু খেয়াল করে নিই, user/share/checklist খুব সম্ভবত, হ্যাঁ রাইট, চেকলিস্ট। এরপরে গিয়ে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের পাসওয়ার্ড, পেলোড, ফাজিং করার জন্য আলাদা ওয়ার্ড, বিভিন্ন রকমের ইউজার নেম, হ্যাঁ, ওয়েব শেল, ডিসকভারি, এই টাইপের যে জিনিসগুলো আছে, এই সব জিনিসগুলা কিন্তু সে ওখানে আমাকে দেখেছে। ডিএনএ ভাইয়া এখানে সার্ভার যে পেলোড, ভাই এটা কি কোন ধরনের পেলোড এগুলা? এগুলো পেলোড না, এগুলো হইতেছে ওয়ার্ড লিস্ট টাইপের জিনিস। আমরা যে বিভিন্ন ওয়ার্ড লিস্ট দিয়ে ব্রুট ফোর্সিং এনামেশন করতেছি না, তো এটা হইতেছে আপনাকে 1.5 জিবি কালেকটিভ এমন কিছু লিস্ট আমি আপনাদেরকে দেওয়া হবে, সেই ওয়ার্ড মানে ওয়ার্ডের লিস্ট দেওয়া হবে যেগুলাতে আপনি মানে সাকসেস রেট অনেক হাই, হ্যাঁ, এরকম কিছু দেওয়া থাকবে। তো এটা আমার কাছে মনে হলো আপনার সাথে শেয়ার করলে আপনারা হয়তো উপকৃত হবেন আর কি, তো ওই জন্য আমি আপনাদেরকে দিলাম এটা। এটা আপনারা আপনাদের কাইলি লিনাক্সে সময় নিয়ে এটাকে ইনস্টল দিবেন, দিলে কি হবে যে এটা 1.5 জিবি মতো আপনাদের নিবে, জায়গা নিবে। আমরা ক্রাঞ্চ দিয়ে যেরকম ওয়ার্ড লিস্ট তৈরি করতাম না, এখানে কিছু প্রিমেড ওয়ার্ড লিস্ট তৈরি করা আছে যেগুলো সাকসেস রেট অনেক হাই। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এখন কি বলে, এরপরে লাস্ট হয়ে গেল, এরপরে হচ্ছে ওয়েব ভালনারেবিলিটি স্ক্যানিং। তো বেসিক্যালি এই ভালনারেবিলিটি স্ক্যানিং এর কাজ হচ্ছে যে যদি সিকিউরিটি মিসকনফিগার করা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ওইটাতে আমরা অটোমেটিক ভাবে দেখতে পাবো। তো এই ক্ষেত্রে আমরা অলরেডি নিসাস দিয়ে কিন্তু ভালনারেবিলিটি স্ক্যানিং করেছিলাম। আর এটা ছাড়াও হচ্ছে চাইলে ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু আলাদা ভালনারেবিলিটি স্ক্যানার আছে, সেটা ওয়েব অ্যাপ্লিকেশনস এর জন্য। বাট সার্ভার গুলোতে ইউজুয়ালি হচ্ছে নিসাস বা নিসাস রিলেটেড যে ইয়াগুলো আছে, সফটওয়্যার গুলো আছে, সেই সফটওয়্যার গুলোতে আসলে ভালনারেবিলিটি গুলোকে স্ক্যান করা হয়। তো স্ক্যানের জন্য আর একটা সার্ভিস আছে, সেটা হচ্ছে জ্যাপ প্রক্সি। বাট এই মুহূর্তে আমি জ্যাপ প্রক্সির ইয়েটা আমি আপনাদের সাথে করছি না, শেয়ার করছি না। তো এটার একটা ঝামেলা আছে, এটা ঝামেলা ফিক্স করে আমি হোপফুলি শেয়ার করব। তো এরপরে হচ্ছে ওয়েব সার্ভার পাসওয়ার্ড হ্যাকিং। তো ওয়েব সার্ভার পাসওয়ার্ড হ্যাকিং হচ্ছে কি, আমি যে খুঁজে বের করলাম এফটিপি সার্ভিস আছে, তারপর লগ ইন পোর্টাল আছে, এই জিনিসগুলোও কিন্তু হচ্ছে আমি কি করতে হবে, যখন আমি খুঁজে পাবো আলটিমেটলি লগ ইন পোর্টাল গুলা বা আদার্স জিনিসগুলা, এই জিনিসগুলো যখন আমি খুঁজে পাবো, সেখানে গিয়ে কিন্তু আমি এটাকে ব্রুট ফোর্স করতে পারি। তো ব্রুট ফোর্স করতে পারি হচ্ছে কি, আমার এখানে যে বার্ফ স্যুট আছে, বার্ফ স্যুটের একটা টুল, এই টুলটা দিয়ে আমি ব্রুট ফোর্স করব। তো এই টুলটা সর্বপ্রথম আমি প্রক্সিটাকে কিভাবে সেট আপ করবো, সেই সেট আপ করাটা যদি একটু ঠান্ডা মাথায় আমি যেন একটু দেখি আর কি। মনে হয় আমার এখানে অনেকেই আছে বার্ফ স্যুটে প্রক্সি কিভাবে সেট আপ করতে হয় আমরা জানি, তারপর আমরা দেখে ফেলি। বার্ফ স্যুট হচ্ছে BURP, বার্ফ SUIT স্যুট, এই যে চলে আসছে বার্ফ স্যুট। আমি চালু করলাম। কাইন্ডনেসের সমস্ত পেনশন টেস্টিং ডিস্ট্রিবিউশনে কিন্তু বার্ফ স্যুট বাই ডিফল্ট ইনস্টল থাকে, কারণ একজন পেনশন টেস্টার স্কিল সেটের মধ্যে অবশ্যই বার্ফ স্যুট থাকবে, এটাই হচ্ছে ওই রিক্রুটাররা ধাওয়া থাকে। তো আমি বার্ফ স্যুটকে স্টার্ট করলাম, স্টার্ট করে টেম্পোরারি প্রজেক্ট, নেক্সট ইউজ বার্ফ স্যুট। এটা কি ভাই গ্রাফিক্যাল ভাইয়া? এটা গ্রাফিক্যাল, হ্যাঁ এটা গ্রাফিক্যাল প্লাস হচ্ছে এটা দুইটা ভার্সন, একটা হচ্ছে কমিউনিটি ভার্সন, একটা প্রফেশনাল ভার্সন। প্রফেশনাল ভার্সনের প্রাইস হচ্ছে আপনার পড়বে কি বলে এখন মনে হয় 35,000 টাকা মনে পড়ে খুব সম্ভবত। আর এটা 500-700 টাকার মধ্যে কোনো টুল নেই? 5,000 টাকার মধ্যে টুল তো বানায় না। তারপরে আমরা গরিব মানুষগুলো একটু বেঁচে থাকতে পারতাম খায় পড়ে। আপনার যদি গরিব মানুষ বলে বাইরে থাকতে যাচ্ছেন, সেজন্য 500-700 টাকার টুল লাগতেছে না, আপনার 0 টাকায় বার্ফ স্যুট কমিউনিটি এডিশন আপনার হাতে তুলে দিচ্ছে। হ্যাঁ, একটু একেবারে ভাইয়া 25,000 টাকা কি এটা কি মান্থলি নাকি ইয়ারলি? না না, ইয়ারলি 35,000 টাকা ইয়ারলি। ব্যথা তো আরো বেড়ে গেল বুকে। আচ্ছা ঠিক আছে, এটা তো বিষয় না, কেন আমি মেটাস্প্লয়েটের দাম বলছি না। ওই দিনে তো আমার তো আয়ু তো 1 বছর কমে গেছে।
দাম শুনে। আচ্ছা, তো এখন আমি সিম্পলি ইয়াতে আসলাম, কি বলে পার্সুটে আসলাম। এই সেম জিনিসটা আমরা একটু খেয়াল করে দেখতেছি কি করা এই ইয়াতে কিভাবে আছে। তো পার্সুটে আসার পরে আমি প্রক্সিটাকে আগে সেট আপ করে নিব। তো সর্বপ্রথম যেটা আমার কাজ হবে যে আমি পার্সুটটাকে চালু করার পরে এখানে প্রক্সিতে ক্লিক করব, অপশনসে যাব। অলরেডি 8080 তে কনফিগার করা আছে, তারপরে অনেক সময় হয় কি যে আরো আদার সার্ভিস চালাতে গিয়ে 8080 একটা কমন প্র্যাকটিস, তো অন্য সার্ভিসগুলো 8080 তে চলে, কনফ্লিক্ট রাখতে পারে। আমি চাইলে এটাকে এডিট করে অন্য একটা পোর্টও আমি চালু করতে পারি। ফর এক্সাম্পল আমি হয়তোবা 53 নাম্বার পোর্টও আমি হয়তোবা দিয়ে রাখতে পারি। তো দিলাম, ওকে দিলাম, দেওয়ার পর আমার 53 নাম্বার নাম্বার পোর্টে চলে গেল। এখন আমি কি করব, আমার ব্রাউজারটাকে ওপেন করতেছি। ব্রাউজার ওপেন করে আমি এই যে এখানে ডান পাশে তিনটা বাটন আইকন ক্লিক করলাম, সেটিংসে যাব। আমি কিন্তু মজিলা ফায়ারফক্স আছে, এটা ফায়ারফক্সের জন্য। ক্রোমের সেটিংসটা কিন্তু ডিফারেন্ট, আমি দেখাবো না, এটা আপনারা একটু চেক করে নেবেন। আমি ফায়ারফক্সে এসে জেনারেলে ক্লিক থাকা অবস্থায় আমি এখানে এসে নেটওয়ার্ক সেটিংসে সিকিউরিটি সেটিংসে ক্লিক করলাম, ম্যানুয়াল প্রক্সি দিলাম, দেওয়ার পরে এটা ইউজ করলাম। এরপরে হচ্ছে 53 এটা দিয়ে দিলাম। তাহলে এখানে আমি লোকাল হোস্ট লিখতে পারি। এখানে ক্লিক করে রাখাটা গুড প্র্যাকটিস, কারণ হচ্ছে যে সবাই এইচটিটিপিএস ব্যবহার করতেছে। তো যদিও আমার এই যেটার উপরে ব্রুট ফোর্সিং করবো সেটা কিন্তু আমার এইচটিটিপিএস নাই আর কি। তো এখন আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমি হচ্ছে এখন ইয়া দিব, কি বলে কোথায় গেল, আচ্ছা, ওকে দেওয়ার পরে হচ্ছে আমি এখন চেক করে দেখবো যে আমার ইন্টারসেপ্ট হয় কিনা। আমি আমার পার্সুটে চলে আসতেছি। পার্সুটে এসে আমি ইন্টারসেপে ক্লিক করে ইন্টারসেপ্ট ইজ অন দিলাম। দেওয়ার পর হচ্ছে আমি এখন যেখানে যদি ক্লিক করি সে আসলে আমাকে বলবে যে ইন্টারসেপ্ট অন করা। আটকালো না কেন, আমি আরেকবার একটু চেক দিয়ে আসি। 53 আমার পোর্ট দিয়েছি, এখন এটা কি লোকাল হোস্ট দেওয়া লাগবে কিনা। লোকাল হোস্ট, লোকাল হোস্ট দিলাম। সো হোপফুলি এখন আটকানো উচিত। কি রে ভাই, এর আবার কি হলো? আচ্ছা, এটা ফরওয়ার্ড করলাম। এখন এখান থেকে আমি ডিভিডাব্লিউ তে ক্লিক করার জন্য আমি ডিভিডাব্লিউ এটা পাইলাম। পাওয়ার পরে আমি হইতেছে এটাকে ফরওয়ার্ড করে দিলাম। ফরওয়ার্ড করে আসলো লগইন পেজে। এখন ও আচ্ছা, আর একটা আছে, এটা না করে আমি মিডফিল্ডের ভিতরেও আমি এখানে আসতে পারি, এসে এটাকে ফরওয়ার্ড করে দিই। এটারও হইতেছে আমার বুট ফোর্স করার জন্য ইয়াটা আছে, কি বলার নাম, লগইন পোর্টাল আছে। একটু ব্রোকেন অথেন্টিকেশনের লগইনটা চেক করি। ফরওয়ার্ড দিয়ে গেলাম। এখন হচ্ছে আমি যদি যদি আমি দেখতে চাই যে এখানে আমার কোন ইউজার নেম পাসওয়ার্ডটা আমার এখানে হবে, তো সেটার জন্য আমি অবশ্যই একবার ট্রাই করে দেখবো। আমার এখানে কিন্তু আগে প্রক্সিটা বন্ধ করে নিব। বন্ধ করে নেওয়ার পরে আমি এখানে অ্যাডমিন দিয়ে পাসওয়ার্ড দিলাম, বা অ্যাডমিন দেই, এটা কমন একটা জিনিস। অ্যাডমিন আমি জানি এটা কাজ করবে না, দিয়ে দেখতে পাচ্ছি যে এখানে আমার ডোন্ট সেভ আসছে, ব্যাড ইউজার নেম পাসওয়ার্ড আসছে, আমার এটা ভুল হয়েছে। তো এখন আমাকে এই রিকোয়েস্টটা আগে অ্যাকসেপ্ট করতে হবে, অর্থাৎ আমি এখানে ইন্টারসেপ্টটা অন করার পরে আমি এখানে অ্যাডমিন দিলাম, এখানে অ্যাডমিন দিলাম, এন্টার দিলাম। দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে এই পজিশনে এই রিকোয়েস্টটা পাঠানো হয়েছে, এবং আমার ইউজার নেম হইতেছে এটা, আমার পাসওয়ার্ড এরকম দেওয়া হয়েছে এইটা। তো আমি এটাকে কি করব, আমি এটাকে রাইট ক্লিক করে ইন্ট্রুডারে পাঠাই দিলাম। ইন্ট্রুডারে পাঠাই দেওয়ার পরে এখন আমার কাজ হবে হচ্ছে যে কোথায় গেল, আমি এটাকে চাইলে ফরওয়ার্ড করতে পারি। এখন ইন্ট্রুডারে গিয়ে আমার কাজ হচ্ছে এখান থেকে আমি এটাকে ডান পাশে এই যে দেখতে পাচ্ছি যেখানে যেখানে হচ্ছে একটা ভ্যালু দেওয়া সম্ভব, সেখানে একটা আলাদা একটা কেমন ধরনের মার্কিং করা আছে সেটা আমাদের সবার চোখে পড়তেছে। এটাকে বলা হয় হচ্ছে পেলোড মার্কার, অর্থাৎ যেখানে আমি ব্রুট ফোর্সিং করতে পারবো।
এখন আমার কাজ হচ্ছে ডান পাশে ক্লিয়ারে সমস্ত পেলোড মার্কারকে আমি উঠাই ফেললাম। এখন সিলেক্টিভ যে কয়টা প্লেস আমি ব্রুট ফোর্স করে দেখার চেষ্টা করব, সে কয়েকটা প্লেসে আমি এই কাজটা করব। যেমন হচ্ছে কি অ্যাডমিন দেওয়া, ডাবল ক্লিক করলাম, অ্যাড দিলাম, আবার এটাকে আমি চাইলে কিন্তু সিলেক্ট এই চেপে মাউস টিপে আমি সিলেক্টও করতে পারি, দিয়ে এখানে অ্যাডমিন চাপলাম। করার পরে আমি এখানে দেব হইতেছে ক্লাস্টার বোম দিয়ে আমি হচ্ছে নেক্সট যেটা এই যে এতটা পজিশন ছিল, এবার হচ্ছে পেলোডের পর হচ্ছে আমার এখানে দেখতে পাচ্ছি দুইটা, বেসিক্যালি আমি এখানে দুইটা পজিশন দিয়েছি বলে আমার এখানে দুইটা দেখাচ্ছে। আমি আরেকটা দিতাম তাহলে আমার এখানে এখানে ক্লিক করলে তিনটা আসতো। ওয়ান আসলো, লোড এই যে এখানে ওয়ান সিলেক্ট করে আমি লোড দিলাম, লোড দিয়ে ওয়ার্ডস ওপেন দিলাম, আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে কিছু পাসওয়ার্ড লিস্ট আমার এখানে আছে। আর এর পরে হচ্ছে আমি আবার সেকেন্ড পেড লোড দিয়ে সেকেন্ড দিলাম, তারপরে আবার ফাঁকা হয়ে গেল কারণ এটা ওয়ানের জন্য এগুলো সেট করছিলাম। আমি এখন সেকেন্ড দিচ্ছি, সেকেন্ড দিয়ে লোড ওয়ার্ড দিয়ে ওকে দিলাম, ওকে দেওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছি 36টা রিকোয়েস্ট কাউন্ট দেখাচ্ছে, কারণ 6টা পাসওয়ার্ড এবার 6টা ওয়ার্ড আছে, এবার 6টা ওয়ার্ড আছে, 636টা। আমি এখন ও অপশনস দিচ্ছি, হ্যাঁ আমার এখানে মিলছে। আমি এখন স্টার্ট অ্যাটাক দিলাম। ও এখন বলছে যে যেহেতু এটা ভার্সিটি কমিউনিটি ভার্সন সেক্ষেত্রে একটু জ্ঞানদান করতে পারে, তো এই নিয়ে দুঃখ পাওয়ার কিছু নাই। যদি আপনি একদম ফ্ললেস ভাবে কাজ করতে চান তাহলে 25,000 টাকা ইনভেস্ট করেন 1 বছরের জন্য। ওকে দিলাম। এখন সে কিন্তু আস্তে 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 চেক করে দেখতেছে। ফিনিশ হয়ে গেছে। এখন দেয়ার ইজ আ হাই চান্স আমি এটাকে লগ ইন করতে পারি নাই। কি জন্য? কারণ হচ্ছে যে আমার এখানে এই যে এইখানে আমার যে দেখতে পাচ্ছি পেলোড 1 পেলোড 2 এখানে ইউজার নেম এখানে পাসওয়ার্ড দেওয়া হয়েছে, তো স্ট্যাটাস তো 200 মানে ঠিকঠাক মতো আমি একটা রিটার্ন পাইছি পেজ। কিন্তু আমার এখানে এই যে লেন্থ যেটা দেওয়া আছে সেই লেন্থে এক নাগাড়ে দেখতে পাচ্ছি যে সব সেম ভ্যালু 25,830 দেওয়া আছে। আমি এইখানে যদি ব্যাপারটা এরকম ঘটতো যে না একটা ওয়েব পোর্টালে কিন্তু লগ ইন হইলো কি হইলো না, এটা কিন্তু দুইটা আউটকামে যে কোনো একটা আউটকাম আসতে পারে। একটা হচ্ছে কি সাকসেসফুলি আমার লগ ইন হয়েছে, একটা সাকসেসফুলি লগ ইন হয় নাই। তাহলে সাকসেসফুলি যেটা লগ ইন হয়েছে সেটা তো আমি জানি না, কিন্তু সাকসেসফুলি লগ ইন হয় নাই সেটা যদি বারবার দেয় তাহলে কিন্তু বারবার আমার এই পেস্ট এই মেসেজটা সহ আমার আসবে। তাহলে এই মেসেজটা সহ আমার ওই ওয়েবের লেন্থ হচ্ছে আমার এই 25,830। আর যদি সাকসেস হইতো তাহলে হয়তো বা ডিফারেন্ট আমরা একটা পাবো আর কি। তো আমাদের কাজ হচ্ছে কি এরকম করে খুঁজে বাইর করা যে ডিফারেন্ট, আর যদি এবার সহজে চোখে না পড়ে তাহলে আমরা উপরে লেনতে একবার ক্লিক করব, এটা হচ্ছে আমার অ্যাসেন্ডিং অর্ডারে উঠবে, আমি যদি আবার ক্লিক করি ডিসেন্ডিং অর্ডারে আসবে। দেখতে পাচ্ছি যে আমার এখানে কোনো এই ভ্যালুটা 25,830-এর বাইরে কোনো কিছু চেঞ্জ হয় নাই। তার মানে আমার ওই ওয়ার্ড লিস্টের ভিতরে যে কয়টা ওয়ার্ড আছে সেই কয়টা ওয়ার্ডে হচ্ছে কি আমার এখানে মিলে নাই, আমাকে হয়তো আদার্স ওয়ার্ড দিয়ে কাজ করতে হবে। এই জন্য আমি চেক লিস্টটা দেখিয়েছিলাম। তো আর একটা অপশন এখানে আছে, আমি যদি একটু ট্রাই করি সেটা হচ্ছে ওই প্রক্সিতে আটকে দিছে। সেটা হচ্ছে যে ডিবিডব্লিউ তে এই জিনিসটা করা যায়। আমি ডিবিডব্লিউ তে একটু দেখা দিচ্ছি, সাকসেসটা দেখাই, সাকসেস হলে কিরকম হয়তো ব্রুট ফোর্সিং। তাহলে এখন আমি এখানে আবার এটাকে বন্ধ করে দিই, বন্ধ করে দিয়ে ডিসকার্ড দিয়ে আমি এখন হচ্ছে যদি কথার কথা আমি এখানে অ্যাডমিন লিখি, আমি এখান থেকে রাইট ক্লিক করে সেন্ড টু ইন্ট্রোডা দিয়ে দিলাম, দিয়ে আমি ফরওয়ার্ড ইন্ট্রোডা দিলাম। আবার ঠিক একইভাবে পেলোড মার্কার গুলো ক্লিয়ার করে আমি শুধুমাত্র যে পেলোড মার্কার গুলোকে ব্রুট ফোর্স করবো সেখানে আমি সিলেক্ট করে অ্যাড দিচ্ছি দুইটা। অ্যাড দেওয়ার পরে আমি এখানে সিলেক্ট করবো ক্লাস্টার বম, সিলেক্ট করার পরে নেক্সট হচ্ছে পজিশনে গিয়ে হচ্ছে পেলোড 1 এর জন্য হচ্ছে আমি লোড দিলাম ওয়ার্ড লিস্ট, ওপেন দিলাম, এবং ঠিক একইভাবে লোড লিস্ট 2 দিয়ে আমি হচ্ছে এখানে ওপেন দিলাম। দেওয়ার পরে আমি এখন স্টার্ট দিলাম, স্টার্ট দেওয়ার পরে সে এখন আস্তে আস্তে একটা করে ট্রাই করবে, এবং ট্রাই করতে করতে সে হচ্ছে রেজাল্ট বাহির করবে। এইটা এটা হচ্ছে ওখানে ওয়ার্ক করবে। আমার ওই লিস্টটা ছিল আসলে এইটা করার জন্য, তো এই জন্য এখানে সাকসেস রেটটা আসবে। একটু ওয়েট করে দেখি।
আমাদের ওইটা সাকসেসফুলি কি আসতো বা এখানে কি চেঞ্জেস আসলো সেই পার্থক্যটা আমরা আজকে দেখবো। ওয়েব সার্ভার হ্যাকিং এর আর একটা অংশ, ইম্পর্টেন্ট একটা অংশ, লাইক একটা ভালনারেবিলিটি যদি থাকে তাহলে সেটাকে এক্সপ্লয়েট কিভাবে করব, সেই এক্সপ্লয়টেশন ভালনারেবিলিটিটা হইতেছে আজকে মনে হচ্ছে হবে না, 8:22 বেজে গেছে আর কি। তো আপনাদের ইয়াটা নিয়ে নিই, কি বলেন, আপনাদের অ্যাটেন্ডেন্সটাও এর সাথে সাথে আমরা নিয়ে নিই, আগে এটা ফাইনালি শেষ হোক। স্যারের কথা কি কমপ্লিট হয়েছে মনে হয়। হ্যাঁ, দেখতে পাচ্ছি কমপ্লিট হয়েছে। আচ্ছা, এখন এবার একটু দেখি, দেখার পরে যেটাতে আমার সাকসেস হবে সেটা এখানে ডিফাইন্ড নাম্বার আসবে, ফেইল গুলো নাম্বার সেম আসবে। আমি এখানে লেন্থে দেখতে পাচ্ছি আমার অনেকগুলো আসছে। তো এখন আমি এটাকে লেন্থের উপর যদি একটা ক্লিক করি তাহলে এসে আচ্ছা, অ্যাসেন্ডিং স্যারের অর্ডার কথা কি দেখাচ্ছে। শুনতে পাচ্ছেন? আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যাঁ, যাচ্ছে স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। এখন না একটু হ্যালো। পরে, একটু আগে শোনা যাচ্ছিল কিনা? একটু আগে মাঝখানে শুনতে পাইনি, এই জন্য আমি জিজ্ঞেস করেছিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এখন দেখতে হ্যালো। পাচ্ছি যে এখানে যে লেনটা দেওয়া আছে সেই লেন্থের উপর যদি আমি ক্লিক করি তাহলে আমার অ্যাসেন্ডিং অর্ডার এখন দেখাচ্ছে। এখন যদি আমি আবার যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি খুব ডিফারেন্ট কিন্তু হতেছে একটা কি বলে রিকোয়েস্টে 27 নাম্বার রিকোয়েস্টে সে আমাকে দেখাচ্ছে যে ডিফারেন্ট একটা নাম্বার আসছে। তো যেহেতু ডিফারেন্ট নাম্বার আসছে তাহলে এইটাই হবে হইতেছে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড। অর্থাৎ আমি যে এতবার যে রিকোয়েস্ট পাঠাচ্ছিলাম বার্বস্যুট দিয়ে, যেটা আমার এই যে 4885 নাম্বার আসতেছিল এই ডাটা লেন্থটা, এইটার অ্যাকচুয়ালি কি যে এই লাল লেখাটা রিপ্লাই হিসাবে আসছিল। কিন্তু যদি আমি ওই 4900 যে ভ্যালুটা আসছে, এটা রিজন হচ্ছে যে যখনই সে অ্যাডমিন পাসওয়ার্ড সে ট্রাই করছে তখন কিন্তু সে আসলে ডিফাইন্ড একটা আউটপুট পাইছে, সেটা হইতেছে এই যে এই আউটপুটটা পাইছে, ওয়েলকাম টু দা পাসওয়ার্ড প্রোটেক্টেড এরিয়া অ্যাডমিন। এই লেখাটার জন্য সে আসলে ওই ডিফারেন্ট ভ্যালু পাইছে, যেটা হচ্ছে আপনার 4952 নাম্বার, বাকিগুলো 4800 আর হচ্ছে 4900। এটা হচ্ছে ডাটা লেন্থ আর কি, রেসপন্সিভ ডাটা লেন্থ। তো এইভাবে আমি তাহলে বুঝে ফেলতে পারবো যে আমি এখানে এটা পোর্টালের ইয়াটা কি হবে। তো এটা হাইড্রার থেকে আরো খানিক কিছুটা ইজি আমার কাছে মনে হয়, কারণ হাইড্রাতে মানে অনেক কিছু অ্যানালাইসিস করে করে দেখতে হয়। পার্থক্য হচ্ছে কি যে আমি একটাকে মেনশন করলাম যে বার্বস্যুট কমিউনিটি এডিশন হওয়ার জন্য ওইখানে কিন্তু সে ক্লিয়ারলি ফাংশনালিটিটা কিন্তু ওখানে ইমপ্লিমেন্ট করা না। তো এই জন্য ওই যে মানে ইয়া টুলগুলা মানে প্রফেশনাল টুলগুলো যেগুলো আসলে আপনার হচ্ছে কস্টলি টুল, সেই টুলগুলাকে দেখা যাচ্ছে কি ওই টুলের যে ফিচার গুলা আপনি না পারচেস করলে পারবেন না, সেইগুলাকে দেখা যাচ্ছে কিছু কিছু অংশ রিপ্লেস করা হয় ওপেন সোর্স টুল দিয়ে। যেমন এই যে হাইডটা যেরকম একটা আছে, হাইড এই বার্বস্যুটের যেহেতু এই ইয়াটা করা এটা ঝামেলা করতেছে, তো সেটার জন্য হাইডাতে আমরা ওইটাকে রিপ্লেস করি, কারণ হাইডা এই ক্ষেত্রে অনেক ফাস্টার আসলে সে সার্ভিস প্রোভাইড করে। তো এই জন্য এরকম টেনশন রাখা উচিত না যে আমি
প্রফেশনাল টুল ছাড়া পারবো না। প্রফেশনাল টুলের প্রফেশনাল যে অংশগুলো আছে সেগুলোকে দিয়ে দেখা যাচ্ছে কি যে ওপেন সোর্সের কিছু সলিউশন দিয়েও সেটাকে মেকআপ করা সম্ভব। তো ইনশাল্লাহ এতটুকু সার্ভারের ক্লাস না, সার্ভারের ক্লাস আরেকটু আছে। তো যেহেতু আজকে মোটামুটি আমাদের সময়টা প্রায় শেষের দিকেই চলে আসছে, তো আমরা নেক্সট ক্লাসে ওয়েব সার্ভারের আরো কিছু অংশ দেখবো এবং দেখে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিং এর দিকে চলে যাব নেক্সট ক্লাস থেকে। অর্থাৎ কবে পড়তেছে এটা? সামনে ফ্রাইডেতে, তাই তো? সামনে ফ্রাইডে কয় তারিখ? 23 তারিখ।